এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, একটা ফুল যত সুন্দরই হোক, একটা বাগানে যদি এক ধরনের ফুল থাকে, ওই বাগানটা সুন্দর লাগে না, একটা বোরিং লাগে। যদি একই ধরনের ফুল হয়, সেটা যদি গোলাপি হয়, পুরো বাগানে যদি খালি গোলাপ থাকে, ভাল লাগবে। আ কিন্তু মনে হবে যে এখানে এটা বাগান নয়, এটা গোলাপের নার্সারি। বাগানটা সুন্দর লাগবে যদি অনেক ধরনের সাজানো থাকে বাগান। পৃথিবীতে তাই। একটা দেশ হরেক জাতির মানুষ থাকবে, হরেক ধর্মের মানুষ থাকবে। এবং তাদের আলাদা, আলাদা সংস্কৃতি থাকবে এবং তাদের আ আ আ উম উম এই যে ভি ভিন্নতার মধ্যেই পরস্পরকে ভালোবেসে সেখানে থাকবে। এটা হচ্ছে ভালো। স্রষ্টা যদি চাইতেন যে পৃথিবীর সব মানুষ একটাই ধর্ম হবে না, তাহলে তো তিনি তার তো হাতে এটা আছে। তিনি সবাইকে এক ধর্মের করতেন। তা তো করেন নাই তিনি। সবাইকে এক রঙের করতেন। তা তো করেন নাই। তিনি সবার উচ্চতা একই রকম করতেন। তা তো করেন নাই। তিনি বৈচিত্র্য দিয়েছেন এবং বৈচিত্র্যটা সুন্দর বৈচিত্র্য। ফলে আমি মনে করি যে সব্বাইকে বের করে শুধু আমরা থাকবো এই যে প্রবণতা, এটা সুস্থ ব্যাপার না। এইটা হচ্ছে ১ম কথা। ২য় কথা হইলো যে আমাদের সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রটা মুসলমানের যতখানি, হিন্দুর ততখানি, বৌদ্ধের ততখানি, খ্রিস্টানের ততখানি, সবার ততখানি। এই রাষ্ট্রের সব্বাই আমরা নাগরিক। আমাদের সবার এই রাষ্ট্রের কাছে অধিকার। ৩ নম্বর কথা হচ্ছে যে হ্যাঁ, প্রতিবেশী রাষ্ট্র বা রাষ্ট্রগুলিতে নানা ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটতে পারে। ঘটেও আমরা জানি। কিন্তু আমরাও একই ধরনের আচরণ করলে সেটা ভালো কথা তো হইল না। ৪ নাম্বার কথা হইল যে উম আ উম 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 একটা সহজ ব্যাপার। একটা রাষ্ট্র কতখানি সভ্য বোঝা যায় অনেকগুলি ইন্ডিকেটর দিয়ে। তার মধ্যে একটা ইন্ডিকেটর হইল যে ওই রাষ্ট্রের সংখ্যালঘুরা আ কতখানি নিরাপদ এবং ওই দেশের মানুষরা কতখানি নিজের মতকে প্রকাশ করার স্বাধীনতা পায়। একটা রাষ্ট্র কতখানি সভ্য, এইটা বোঝার খুব গুরুত্বপূর্ণ মাপকাঠি হচ্ছে যে ওই রাষ্ট্রের যারা তুলনামূলক সংখ্যায় কম মানুষ, তারা নিজেকে কতখানি নিরাপদ বোধ করে। ওন করে রাষ্ট্রকে যে হ্যাঁ, এটা সংখ্যাগরিষ্ঠর মতো আমারও সমান পরিমাণ অধিকার। এটা কতখানি বোধ করে, সেটা দ্বারা একটা রাষ্ট্রের কতখানি সভ্য, ওই রাষ্ট্রের মানুষ কতখানি সভ্য তা বোঝা যায়। আমরা যদি সেটাকে অনিরাপদ করি, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এটা প্রশ্নের মুখে দাঁড় করাবে এবং নাগরিক হিসেবে আমরাও প্রশ্নের মুখে দাঁড়াবো। আমি মনে করি যে ধর্ম নিজেকে তো আর কাউকে নিশ্চিহ্ন করার দায়িত্ব দেয়নি। ধর্ম নিজেকে নিষ্ঠুর হতে বলেছে তা তো বলেনি। ধর্ম তো ভালোবাসতে বলেছে। সব ধর্মই তাই বলেছে। মুসলিমদের ইসলামের কথা যদি বলি, অবিরাম ভালোবাসো, 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 ভালোবাসো। ভালোবাসার কথা বলেছে, মমত্বের কথা বলেছে। সেদিন একটা ক্লাসে বলেছিলাম যে এক বৃদ্ধ নারী একটা ভারী পুটলি নিয়ে উঠছিল, বসছিল, দৌড়াচ্ছিল। তো প্রফেট বলছেন যে, "বুড়িমা কোথায় যান?" তো মহিলা বলতেছে, "এই বোকা ছেলে, তুমি জানো না কোথায় যাই? এই আরবে মোহাম্মদের কি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নামে এক সন্ত্রাসী আসছে, যে বিধর্মীদেরকে পেলেই কচুকাটা করতেছে। কোথায় যাই জিজ্ঞেস না করে পারলে আমার সাথে পালাও।" প্রফেট মুচকি হেসে বলছে যে, "আমাকে আমার পালাইতে হবে না। আপনার পুটলিটা দেন।" ওই বৃদ্ধা মহিলার পুটলি নিয়ে ওই মহিলার সাথে প্রফেটও জ জ দৌড়াচ্ছেন বা সাথে যাচ্ছেন। অনেক দূর যাওয়ার পর যখন ভদ্র মহিলাটা নিজেকে নিরাপদ বোধ করেছে, তখন বলছে, "বাবা পুটলিটা দাও, এখন আমি নিরাপদ।" প্রফেট যখন ফিরে আসবেন তখন মহিলাটা কৃতজ্ঞ চিত্তে বলছে যে, "তুমি কে বাবা? এই বর্বর আরব সমাজে এত ভদ্র ছেলে, কার ছেলে বাবা তুমি? যে একজন বৃদ্ধা নারীর দুঃখ বুঝতে পারো, তার পাশে দাঁড়াও। কে তুমি?" প্রফেট মৃদু হেসে বলেছেন যে, "আমি হচ্ছি সেই মানুষটা যার ভয়ে আপনি পালাচ্ছেন।" তো এ এ এটা তো সহিহ ঘটনা। প্রফেটের জীবনে এরকম একটা হাজার, হাজার ঘটনা ঘটছে যেখানে তিনি প্রতিশোধ নেন নাই, নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, যেখানে তিনি মাফ করে দিয়েছেন, যেখানে অপরকে ধারণ করেছেন নিজের মধ্যে দিয়ে। একটা ইহুদি আ যার মানে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি তাকে দেখে কেঁদেছেন। সাহাবীরা বলছে যে, "ও ইহুদি, মুসলিমদের শত্রু, তার দেখে আপনি কাঁদছেন কেন?" বলছে যে, "সবাই আমার।" তো একইভাবে আপনি যদি হিন্দু ধর্মেরও মেইন স্ক্রিপচার পড়েন, সেখানে অবিরাম মমত্বের কথা আছে, অবিরাম ভালোবাসার কথা আছে, অবিরাম দরদের কথা আছে। অবিরাম বলছে যে, "ক্ষুধার্তকে খেতে দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, ব্যথিতকে সেবা করো, অসুস্থকে যত্ন করো।" এই কথাগুলি বলা আছে। সেই জায়গাগুলি নিয়ে আমাদের আগ্রহ নেই। আমাদের আগ্রহ হচ্ছে যে জায়গাগুলিতে বিরোধ তৈরি হবে সেটা। দেখেন আমাদের যে সমস্যাটা হয়েছিল, ওই সমস্যাটা কিন্তু সহজেই সমাধান করা যেত। একজন কোরআন রেখেছে না? এটা তো একটা ক্রিমিনাল অফেন্স। কে রেখেছে এটা খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের।
রাষ্ট্র সেটা খুঁজে বের করবে, যে অপরাধ করেছে তাকে শাস্তি দিবে, শেষ। সেটা মুসলিম হোক হিন্দু হোক, যেই করেছে ওকে শাস্তি তার, শেষ। আইন অনুযায়ী যেটা পেনাল কোডে অপরাধের শাস্তির কথা আছে সেই অনুযায়ী হবে, শেষ। একজন হোক, দুজন হোক, তিনজন হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বা বৌদ্ধ হোক, হিন্দু হোক, সে শাস্তি পাবে, শেষ। ওখানেই শেষ হয়ে যেতে পারতো, তা না। কয়েকজন দায়িত্ব নিয়েছে বা অনেকজন দায়িত্ব নিয়েছে নিজেরা শাস্তি করার, নিজেরা আক্রমণ করার। তারপরেও কুমিল্লার ঘটনা কুমিল্লায় না হয় ঘটলে সেটা মানা যায়, রংপুরের এই দরিদ্র জেলে পল্লীর তাদের কি অপরাধ ভাই? কুমিল্লার ঘটনায় তাদের দোষটা কোথায়? ঘটনা ঘটেছে কুমিল্লাতে, চাঁদপুরের হাজীগঞ্জের যে প্রতিমাগুলি ভাঙা হয়েছে, মণ্ডপগুলি, তাদের কি অপরাধ? আর যার অপরাধ নাই যে বিষয়ে, সেই বিষয়ে তাকে শাস্তি দিলে, যিনি শাস্তি দেওয়ার দায়িত্বটা নিচ্ছেন, তিনি বুঝি ধর্ম অবমাননা করছেন না? রংপুরে যিনি ওই বাড়িগুলি পুড়িয়ে দিয়েছে, তিনি বুঝি ধর্ম অবমাননা করছেন না? ধর্ম কি তাকে এই অনুমতি দিয়েছে? দেয় নাই। তো সে তো আরো বেশি ধর্ম অবমাননা করতেছে। এবং এই এই ঘটনাগুলির সাথে ধর্মীয় অনুভূতি আছে, রাজনীতিও জড়িত আছে নানাভাবে। আমাদের উচিত হবে হলো নিজ নিজ জায়গা থেকে এটা কমানো, যেভাবে হোক নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করা, লড়াই করা, সবাইকে নিজের মধ্যে ধারণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই বাংলাদেশ আমাদের সবার। কিন্তু মুশকিল হলো যে আজকে যে টপিক নিয়ে বলবো সেখানে কিন্তু একটু পারস্পরিক বিরোধের ইতিহাস আছে। আজকে আমরা 40 সাল এবং 40 থেকে 47-এর যে মধ্যবর্তী ঘটনা সেটা বলবো। সেখানে দ্বিজাতি তত্ত্বের বিষয়টা আছে। দ্বিজাতি তত্ত্ব চিন্তাটার জন্ম হয়েছে এবং বিকশিত হয়েছে মূলত একদম পরিপুষ্ট হয়েছে 40 থেকে 47 সালে এইটার মধ্যে। তো আমরা সেটা নিয়ে আলাপ করতে চাই। ইতিহাসে যে ঘটনা ঘটছে, আমরা এই দেশে, আমি বলছি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার রাষ্ট্র, সংবিধানে অনুচ্ছেদ 87 লেখা আছে, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল অ্যান্ড আর এন্টাইটেলড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং সবাই আইনের কাছে সমান আশ্রয় লাভের অধিকারী। এই সমান মানে সব মানুষ সব সমান, এবং এটা ফান্ডামেন্টাল রাইটস। রাষ্ট্র দিতে বাধ্য, না দিলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যাবে। সারা পৃথিবীর সব সভ্য রাষ্ট্রের সংবিধানে এই অনুচ্ছেদটা আছে, এই জন্য এটাকে আন্তর্জাতিক অনুচ্ছেদ বলে, আর্টিকেল 27। বিসিএস একবার শুধু এই একটা লাইন দিয়ে বলছিল ব্যাখ্যা করুন, 20 নম্বর ছিল। অনুচ্ছেদ 27 এটা এই এক বাক্য লিখে দিয়েছিল, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল অ্যান্ড আর এন্টাইটেলড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং সবাই আইনের কাছে সমান আশ্রয় লাভের অধিকারী। এইটুক কোড ইনভার্টেড কমা দিয়ে লিখে হাইফেন দিয়ে লিখছে ব্যাখ্যা করুন, পাশে লেখা 20 নম্বর। বেশিরভাগ বোঝেই নেই সে কি লিখবে। আসলে এই অনুচ্ছেদের ব্যাখ্যা আছে পরবর্তী অনুচ্ছেদ গুলিতে, 28 আছে, 29 আছে, 30 আছে, 31, 32, 33, 34, এগুলি সব ওই 27 নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা। তো বাকি অনুচ্ছেদ গুলি যাদের জানা নেই তারা ব্যাখ্যা তো ঠিক মতো দিতে পারে না। অনুচ্ছেদ 28 কি বলছে? 28 একে বলছে যে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী বা পুরুষ, জন্মস্থান ভেদে এক নাগরিকের সাথে আরেক নাগরিকের কোনো বৈষম্য করা যাবে না। 28-2 বলছে রাষ্ট্র এবং গণজীবনের সর্বত্র নারী এবং পুরুষের সমান অধিকার থাকবে। 29 বলছে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী বা পুরুষ এবং জন্মস্থান ভেদে মানুষের সরকারি চাকরির ক্ষেত্রে মানুষে মানুষে কোনো বৈষম্য করা যাবে না। 31 বলছে এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের আইনে আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে। শুধু এই রাষ্ট্রের নাগরিকদের থাকবে তা না, এই রাষ্ট্রে বসবাসরত পৃথিবীর অন্য কোনো নাগরিকেরা যদি থাকে তাদেরও আইনে আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে। অনুচ্ছেদ 32 বলছে আইন অনুযায়ী ব্যতীত কোনো ব্যক্তির জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তাহলে কাউকে যদি আপনি জীবন বা ব্যক্তি স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করতে চাই, আমাকে তা করতে হবে আইন অনুযায়ী। আইন অনুযায়ী মানে কি? আদালতের মাধ্যমে, নিজে হাতে বাঁশ নিয়ে মণ্ডপ ভেঙে ফেলার মধ্যে না, পুরো বেআইনি ব্যাপার। অনুচ্ছেদ 32 বলছে পরিষ্কার ফান্ডামেন্টাল রাইটস, আইন অনুযায়ী ব্যতীত কোনো ব্যক্তির জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে। কেউ যদি মনে করেন যে অপরাধ করেছে, আইনের আশ্রয় নিতে হবে, আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে প্রমাণ করে তারপরে শাস্তি দেওয়া যাবে। আপনি নিজে হাতেই লাঠি নিয়ে কি বলে মিছিল করে স্লোগান দিয়ে বাড়ি ভেঙে ফেললেন, এটা করতে পারবেন না, আপনার সেই অধিকারই নাই। অনুচ্ছেদ 32 বলছে। 33 বলছে যে আইন অনুযায়ী ব্যতীত কোনো ব্যক্তিকে আটক রাখা যাবে না। কোনো ব্যক্তিকে কেন আটক করা হয়েছে তার কারণ না বলে আটক রাখা যাবে না। আটক করার 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে।
আটক করার পর আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার দিতে হবে। তাকে কি বলে নিরপেক্ষ আদালতে বিচার করতে হবে। আদালতের অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া পরবর্তীতে তাকে আটক রাখা যাবে না। তো কত অনেক সুবিধা দিয়ে ভরা সংবিধান। না জেনেই কি রাষ্ট্র আ সেটা পালন করছে ঠিকমতো কি জনগণ? রাষ্ট্র পালন করে না, এর জন্য আমরা রাষ্ট্রকে প্রশ্ন করি। কিন্তু জনগণও তো ভায়োলেট করি। সেজন্য সংবিধান জানা জরুরি। আচ্ছা, তো চলেন আমরা বলি এই যে আমরা সব মিলে এখন বাংলাদেশ। এ এ এ মানে বাংলা ভাষাভাষী মানুষের দেশ অথবা এই দেশে এই টেরিটরিতে যারা বাস করে তাদের সবার মিলেই আমাদের দেশটা। কিন্তু এই দেশের যে এই যে সাম্প্রদায়িক প্রশ্নে যে বিরোধ, সে বিরোধের বীজ বপিত হয়েছে অনেক আগে। ২০ শতকের শুরু থেকে বা তারও আগে থেকে এটা ছিল। বিশেষ করে ২০ শতকে এটা প্রকট হয়েছে। আ ২০ এর দশকে, ৩০ এর দশকে, বিশেষ করে ৪০ এর দশকে সেটা প্রকট হয়েছে। এই প্রকট হয়েছে ২ তরফ থেকেই। মুসলমানদের তরফ থেকে প্রকট হয়েছে, হিন্দুদের তরফ থেকেও প্রকট হয়েছে। আ আ উম উম এবং তার কারণেই দ্বিজাতি তত্ত্বের জন্ম হয়েছে। আজকে আমি এই যে ২ টা জাতি যেটা আপনি যেহেতু আজরুল ব্যাপারটা বললেনও, আর আজকের ক্লাসের সাথে এটা প্রাসঙ্গিকও ছিল আসলে। আজকের মূল পড়ার ব্যাপারই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এটা আমাদের দেশেও খুব আলোচিত। আমরা কেউ জানি, কিছু জানি, বেশিরভাগই জানি না এটার ইতিহাসটা। আপনাদের যদি ক্লান্তি না লাগে বা আপত্তি না থাকে, আমি এটার গোড়ার ইতিহাসটা বলতে চাই যে কিভাবে দ্বিজাতি তত্ত্বটা হয়েছিল আসলে দেশে। আমরা কিছু জানি, অধিকাংশই জানি না। এজন্য আমি ডিটেইলস বলতে চাই যেন আ আ এই ব্যাপারে আপনাদের ধারণাটা একদম স্বচ্ছ হয়, একদম পরিষ্কার হয় ঘটনাটা। উপরে আপনারা খাতায় শিরোনাম লিখেন দ্বিজাতি তত্ত্ব। ব্র্যাকেটে লিখেন টু নেশন থিওরি। এটা আসেও পরীক্ষায়। এটা এই দেশে খুবই আলোচিত ইস্যুগুলির একটা, আমাদের দেশের রাজনীতির ইতিহাসে খুব আলোচিত ঘটনা এবং এই তত্ত্বের উপর ভিত্তি করেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ৩ রাষ্ট্রের জন্ম হয়েছে। প্রধানত বা ভারত পাকিস্তানের জন্ম হয়েছে। আচ্ছা, আমরা সবাই কি জানি যে দ্বিজাতি তত্ত্বের জনক কে? এখানে যারা আছেন তারা হাত তোলেন তো দেখি। কে বলতে পারবেন? আনমিউট করেন না, এমনি হাত তোলেন। দ্বিজাতি তত্ত্বের জনক কে? এটা কে বলতে পারবেন? হাত উঠান না। কে জানেন যে হু ইস দ্য জনক অফ দ্বিজাতি তত্ত্ব? আচ্ছা, অনেকেই জানেন দেখি। হাত তুলেছেন অনেকেই। আচ্ছা, ফারজানা প্রীতি বলেন, কে জনক? হু ইস দ্য ফাদার অফ টু নেশন থিওরি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। মোহাম্মদ আলী জিন্নাহ। অলরাইট। ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ আলী জিন্নাহ। যারা হাত তুলেছেন আমি ধারণা করি সবাই পারবেন এটা বা যারা হাত তোলেন নাই তারাও জানেন নিশ্চয়ই ব্যাপারটা। আমাদের দেশে এটা লেখা হয়, পড়া হয়, মুখস্থ করি। দ্বিজাতি তত্ত্বের জনক হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। আ আ আ আ আ কি হয়েছিল দ্বিজাতি তত্ত্বের? বা আমাদের যে জানা এটা ঠিক আছে কিনা? বা মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ধারণাটা কি কারণে তৈরি করেছিলেন? সেই ব্যাপারটা কি আসলে? আমরা জানি কিনা? আ উম আজকে আমি সেটা নিয়ে বলতে থাকি। ১ম কথা হইলো মোহাম্মদ আলী জিন্নাহ টু নেশন থিওরি এটা কারেক্ট আ আ গ্রামাটিক্যালি যে হ্যাঁ, দ্বিজাতি তত্ত্বের আনুষ্ঠানিক জনক মোহাম্মদ আলী জিন্নাহ। এবং জিন্নাহ এই টু নেশন এর কথাটা বলেছিলেন প্রধানত লাহোর প্রস্তাবের মাধ্যমে ১৯৪০ সালের ২২ মার্চ। পাকিস্তানের লাহোরে মুসলিম লীগের সম্মেলন হয়েছিল ১৯৪০ সালের ২০ থেকে ২৪, ২০ মার্চ থেকে ২৪, ২২ মার্চ থেকে ২৪ মার্চ, এই ৩ দিন। ২২ মার্চ, ২৩ মার্চ, ২৪ মার্চ। এই ৩ দিনে আ আ আ উম 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 সম্মেলন হয়েছিল মুসলিম লীগের। সেখানে আ উম পাকিস্তান নামে একটা আলাদা রাষ্ট্র হবে, সেই প্রস্তাবটা উত্থাপন করা হয়েছিল লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে এবং সেই প্রস্তাবটা উত্থাপন করেছিলেন শেরে-বাংলা কে ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ। লাহোরে যে মুসলিম লীগের সম্মেলন, বঙ্গবন্ধু নিজেও সেই সম্মেলনে গিয়েছিলেন। তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে বর্ণনাটা আছে। আমার তো ইচ্ছা করে সব বই থেকে একদম সরাসরি কোট করে আপনাদের পড়ে শোনাই। সময়ের জন্য সেটা হয় না। নিশ্চয়ই উম উম বই থেকে কখনো পড়েও শোনানো হবে ইনশাআল্লাহ। আ ১৯৪০ সালের ২৩ মার্চ আমাদের বরিশালের সন্তান শেরে-বাংলা কে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
এবং লাহোর প্রস্তাবের ভিতরেই মুসলমান এবং হিন্দু দুজনের জন্য দুটো দেশের কথা বলে। বিশেষ করে মুসলিমদের জন্য, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেই সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, আলাদা স্বাধীন রাষ্ট্র বা আলাদা স্টেট হবে, সেরকম কথা লাহোর প্রস্তাবে বলা হয়। এই কথা বলা হয় 23শে মার্চ। তার আগের দিন 22শে মার্চ তারিখে মোহাম্মদ আলী জিন্নাহ যে উদ্বোধনী ভাষণ দেন। লাহোর প্রস্তাবের হয় যে মুসলিম লীগের সম্মেলন, আমি বলেছি সেই সম্মেলনটা হয় 22 থেকে 24শে মার্চ পর্যন্ত, 22, 23, 24 এই 3 দিনে সম্মেলন হয়। তার উদ্বোধনী দিনে সভাপতি ছিলেন মুসলিম লীগের তৎকালীন সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। সেই দলের কর্মী ছিলেন নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তখন শেরে বাংলাকে ফজলুল হক, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারাও ছিলেন। এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স, সেও এই দলের পক্ষে ছিল, কিন্তু কর্মী, একটা তরুণ কর্মী, তখন বড় প্রভাবশালী কোনো নেতা নন তখন তিনি, কিন্তু তিনি এই আদর্শে বিশ্বাসী, জিন্নার আদর্শে তখন তিনি বিশ্বাসী এবং জিন্নার সমর্থক তখন তিনি। খেয়াল করলে দেখা যাবে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে 1920 সালে। 1940 সালে যখন লাহোর প্রস্তাব উত্থাপিত হচ্ছে, তখন বঙ্গবন্ধুর বয়স মাত্র 20 বছর, তাই না? 1940 থেকে 1920 বাদ দিলে মাত্র 20 বছর হয়। 20 বছর একটা ছেলে মানে আপনাদের চেয়ে বয়সে কম, সে একটা জাতীয় সম্মেলনে সে বড় কোনো ভূমিকা রাখার কথা না তার। ফলে লাহোর প্রস্তাবে বঙ্গবন্ধুর অভিজ্ঞতা আছে, কিন্তু বড় ভূমিকা নাই, তাকে আমরা জাতীয় নেতা হিসেবে তখন দেখি না। তখন সে 20 বছরের বালক বা সদ্য তরুণ কেউ। তখন জাতীয় নেতাকে, মুসলিমদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, তখন জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তখন জাতীয় নেতা শেরে বাংলাকে ফজলুল হক, তখন সর্বভারতীয় জাতীয় নেতাদের মধ্যে জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু বা তার ভাই শরৎচন্দ্র বসু, তারপরে হচ্ছে ওনারা, মাওলানা আবুল কালাম আজাদ, তারা হচ্ছে সর্বভারতীয় নেতা, তারা জাতীয় নেতা। এর মধ্যে মুসলিমদের জন্য আলাদা মুসলিম যে লীগ, সেই লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ, তার সভাপতিত্বে মুসলিম লীগের নিখিল ভারত মুসলিম লীগের প্রোগ্রাম হয় তৎকালীন পাঞ্জাবের রাজধানী লাহোরে 1940 সালের 22 থেকে 24শে মার্চ বলেছে। এই 22 মার্চের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রথম আনুষ্ঠানিকভাবে এটা ব্যাখ্যা করেন, যে দ্বিজাতি তত্ত্ব জিনিসটা কি, টু নেশন থিওরিটা কি। ওই বক্তব্যটা আছে আমার কাছে একদম তার অডিওটা আছে, আপনারা যদি শুনতে চান আমি শোনাবো, বা বাংলায়, উনি তো ইংরেজিতে বক্তব্য দিয়েছেন, বাংলা ভেঙে ভেঙে বলবো ওটার চুম্বক অংশটা, কিন্তু মূল কি কথাটা বলেছেন তিনি সেই কথাটা আমি বলি। আমরা সেই কথার সাথে একমত হইতেও পারি, দ্বিমত করতে পারি, সেটা আমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু কি বলেছিলেন সেটা জানার জন্য বলছি। আমি এটা সাপোর্টও করছি না, বিরোধিতাও করতেছি না, ওনার কি বক্তব্য ছিল সেটা বলতেছি। উনি তার বক্তব্যে বলছেন, উনি প্রায় 2 ঘন্টার বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের চুম্বক অংশ আমি প্রথমে আগে বাংলায় বলি, আর ইংরেজিতে তিনি কি বলেছিলেন তার বক্তব্যটাও আমার কাছে আছে, আমি ইংরেজি থেকে একটু পড়ে শোনাবো আপনাদের। তার আগে বাংলায় উনি কি বলছেন তা বাংলায় সহজ করে বলি। মোহাম্মদ আলী জিন্নাহ বলছেন যে এই ভারতে আমরা অনেক জাতিগোষ্ঠী বসবাস করি, কথা সত্য। এর মধ্যে প্রধান জাতিগোষ্ঠী 2টা, একটা হিন্দু ধর্মাবলম্বী, একজন মুসলমান। আমরা 2 জাতি একই দেশে বাস করি বটে, কিন্তু উভয় জাতি মিলে একটা জাতি রাষ্ট্র গঠন করতে পারবো না আমরা। কেন পারবো না? উনি বলছেন যে আমরা যুগ যুগ ধরে দুটো জাতি একই সাথে বাস করলেও আমরা, আমাদের মধ্যে বিপুল পরিমাণ পার্থক্য আছে। আমাদের এজন্য স্বতন্ত্র আবাসভূমির প্রয়োজন, বিশেষ করে মুসলিমদের জন্য স্বতন্ত্র আবাসভূমি লাগবে যদি তারা নিরাপদ জীবনযাপন করতে চায়। কেন? উনি বলছে যে আমরা একসাথে বছরের পর শত শত বছর ধরে থাকি, কত 1000 বা 1200 বছর ধরে একসাথে আছি বটে, কিন্তু তারপরেও আমাদের দুজনদের 2 জাতির ধর্ম আলাদা। শুধু ধর্ম আলাদা হলেও অসুবিধা ছিল না, আমাদের সম্প্রদায়গত সংস্কৃতিও আলাদা, আমাদের সমাজ ব্যবস্থাও আলাদা। আমরা এক পক্ষ আর এক পক্ষের সাথে কোনো বিবাহ সূত্রে আবদ্ধ হই না, খুব ব্যতিক্রম যদি ঘটে আলাদা কথা, কিন্তু ইন জেনারেল এক সম্প্রদায়ের সাথে আরেক সম্প্রদায়ের বিবাহ হয় না, আমরা একত্রে আহার করি না। আমাদের দেশের এখন যে হিন্দু মুসলিমদের যে সম্প্রীতি, আমি বহু
আমার আব্বার সবচেয়ে ভালো বন্ধুর নাম ছিল অনিল চন্দ্র শীল, আমি তার বাসায় খেয়েছি, আমাদের বাসায় তারা হরহামেশা খেয়েছে। আমরা হিন্দুদের বাড়িতে দাওয়াত খেয়েছি, মুসলমানদের বাড়িতে দাওয়াত খাই, এখন এটা হরহামেশাই, এটা এখনকার চিত্র, কিন্তু একসময় এই চিত্র ছিল না। এবং উভয় সম্প্রদায়ের মধ্যেই রিজার্ভেশন বা এটা বাংলায় বলা যায় সীমাবদ্ধতা আছে, এক পক্ষ আর এক পক্ষের ব্যাপারে দ্বিধায় থাকতো। কিন্তু ঐতিহাসিকভাবে এই জাত পাত ব্যাপারটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে অধিকতর ছিল, এটা অস্বীকার করার সুযোগ নাই। উঁচু জাতি নিচু জাতি, ছুলে জাত যাওয়া, এটা মুসলিমদের তুলনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিপুল পরিমাণ ছিল। এবং এটা যে বিপুল পরিমাণ ছিল তা বোঝার জন্য আমরা হিন্দু লেখকদের লেখা সাহিত্য পড়তে পারি। এটা কোন মাত্রায় ছিল, আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো উদার একজন লেখক না, তার লেখা বই বামুনের মেয়ে, আমি এটা কিছুদিন আগে পড়তে বলছিলাম, এটা গুগলে গেলে পিডিএফ পাওয়া যায়। তো আপনি পিডিএফ থেকে এটা পিডিএফ নামায় নিয়েন, খুব বড় বই না। এবং ওই যে একজন বললেন আমার পড়তে কষ্ট হচ্ছে, তাকেও বলছি যে আপনি বামুনের মেয়ে, গুগলে বামুনের মেয়ে বাংলায় লিখবেন, বামুনের মেয়ে আজকে রাতেই করবেন বামুনের মেয়ে, আর পাশে ইংরেজিতে লিখবেন পিডিএফ, সাথে সাথে দেখবেন পিডিএফটা আসবে, ডাউনলোড করে পড়ে ফেলবেন, অথবা বাজারে কিনতে পাওয়া যায় 100-150 টাকা। ভালো লাগবে, ওই সময় সমাজ ব্যবস্থা জানতে পারবেন। ওই বইটাতে মুসলিম হিন্দু কোনো ব্যাপার নাই, হিন্দু হিন্দু পারস্পরিক ব্যাপার আছে, উঁচু জাতি নিচু জাতির ব্যাপার আছে। এক তুলনামূলক উঁচু বর্ণের মেয়ের সাথে হৃদ্যতা ঘটে একটা নিম্ন বর্ণের ছেলের, এটা সমাজ মানে না ব্যাপারটা। এবং মেয়েটার হৃদয় কলিজা পুড়ে যায় ছেলেটার জন্য, কিন্তু আমরা পরিণতিতে দুজনের মধ্যে ইতিবাচক পরিণতি হতে দেখি না। বা ধরেন একটা নিম্ন বর্ণের মেয়ে রাস্তায় একটা ভেড়া ওই করেছে, মানে ওই চড়াচ্ছে আর কি, তো ওই দড়িও তার সাথে আছে। তো একটা ব্রাহ্মণ মহিলা সে ওখান দিয়ে যাচ্ছে এবং তার সাথে তার নাতি আছে, তো সে ওই দড়িটা ডিঙাইছে। তো ব্রাহ্মণ মহিলাটা খুব ক্ষুব্ধ হয়ে যেতেছে নাতির প্রতি, যে কি করলি এই সন্ধ্যার সময়, এই ছোট জাতের মেয়েটার যে দড়িটা মানে তুই ডিঙালি, এখন তো সন্ধ্যায় তোকে গোসল না করায় ঘরে তোলা যাবে না। তীব্রতাটা দেখেন, উচ্চ বর্ণের এক শিশুর নিম্ন বর্ণের এক কিশোরীর ভেড়ার দড়ি সে পা দিয়ে স্পর্শ করে নাই, অতিক্রম করেছে, সেই কারণে তাকে গোসল না করে ঘরে তোলা যাবে। শরৎচন্দ্র লিখছেন এটা। বঙ্গবন্ধুর মতো উদার মানুষ তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছে যে আমার এক হিন্দু বন্ধু আমাকে দাওয়াত খেতে নিয়ে গেল তার বাড়িতে, আমি গেলাম, মানে গেলাম আর কি, তার সাথে মূল কথার অর্থ হচ্ছে তার সাথে গেলাম। তো ওর কাকিমা আমাকে মোয়া বা আমাকে এই নাড়ু এগুলি খেতে দিল, আমি খেতে আসলাম। কিছুক্ষণ পরে দেখি ওই বন্ধুটা খুব কাদো কাদো মুখ হয়ে আমার কাছে আসলাম, জিজ্ঞেস করলাম তোর কি হয়েছে? বলে যে দোস্ত তুই আর আমার বাড়িতে যাস না। বলে কেন? বলে তুই আমার বাড়িতে গেছিলি মুসলিম হয়ে, ফলে আমার বাড়ি নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, ফলে মানে আমাকে দিয়ে গোটা বাড়িটা আবার ধুয়ে নিচ্ছে আর কি বাড়ির লোকজন। মুসলিম এক বাড়িতে পা দিলে ওর পুরো বাড়িটা অপবিত্র হয়ে যায়, জাতি হিসেবে মুসলিম হচ্ছে এত নিম্ন জাতি। বঙ্গবন্ধু খুবই আহত হলেন এবং তিনি বললেন যে ব্যথিত হলেন, ব্যথিত বললে ঠিক আছে দোস্ত আমি তোর বাড়িতে আর যাবো, তুই আমার বাড়িতে আসিস, অসুবিধা নেই। আমরা আবুল মনসুর আহমেদ, ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের বাবা আবুল মনসুর আহমেদ, উনি আওয়ামী লীগ করতেন, মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগই করেছেন, বঙ্গবন্ধুর চেয়েও বয়সে প্রবীণ ছিলেন। ওনার লেখা অনবদ্য বই ও বঙ্গবন্ধুর এই ঘটনা অসমাপ্ত আত্মজীবনীতে আছে, বর্তমান প্রধানমন্ত্রী সম্পাদনায় যে বইটা প্রকাশিত হয়েছে তার মধ্যে এই ঘটনাটা আছে। ও বঙ্গবন্ধু তখন বললেন যে তুই আমার বাড়িতে আসিস, এবং বঙ্গবন্ধু বললেন যে আমি তখনই বুঝলাম মুসলমানদের জন্য আর একটা স্বাধীন রাষ্ট্র লাগবে, আলাদা পৃথক রাষ্ট্র লাগবে, আমরা একসাথে বাস করতে পারবো না। দ্বিজাতি তত্ত্বের ঘটনাটার মানে সূত্রপাত কিভাবে হয়েছিল সেই জায়গাটা বলতেছি। আবুল মনসুর আহমেদের তার বই আমার দেখা রাজনীতির 50 বছর, এটা যদি পড়েন একদম প্রথম চ্যাপ্টারই দেখবেন তার মতো উদার মানুষ, সারা জীবন আওয়ামী লীগ করা মানুষ, তিনি প্রথমেই লিখেছেন যে আমরা যদি মানে কোনো হিন্দু জমিদার বাড়ি বা ব্রাহ্মণ বাড়ি বা কোনো উচ্চ বর্ণের হিন্দু বাড়ি থেকে যেতাম, কোনোদিন আমাদেরকে বসতে দেওয়া হতো না, চেয়ার বসতে দেওয়া হতো না। আমি তো ছোট মানুষ, আমি তো সব জানতাম না,
তো আমি একদিন একজনের বাসায় চেয়ারে বসে পড়ছি, আমাকেও বাড়ির সবাই তিরস্কার করে চেয়ার থেকে উঠে দিচ্ছে যে মুসলিম তুই ছোট জাত, চেয়ারে বসছিস কেন, নিচে বয়। উনি আহ, ছোট মানুষ তো বোঝে নাই, পরে ও বলছে যে আমি প্রতিশোধ দিচ্ছি। আমার বাড়িতে আসছিল একদিন ওরকম একজন ব্রাহ্মণ, আমি ওই আমার থেকে চেয়ার থেকে বলছে আপনি আমার চেয়ারে বসছেন কেন? নিচে বসেন। তো সে তো বুঝতো না ছোট মানুষ, এই জন্য সে তার মতো করে এটা বলেছে। কিন্তু এই যে ব্যাপারটা এটা ছিল, এটা এবং 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 এই যে বর্ণ, উচ্চ বর্ণ নিম্ন বর্ণের ব্যাপারটা, এটা মুসলিমদের সাথে শুধু হিন্দু ছিল তা না, হিন্দুদের মধ্যে উচ্চ বর্ণ নিম্ন বর্ণ ছিল। ওখানে বলা হয় বর্ণ হিন্দু আছে একটা, আর একটা হচ্ছে শিডিউল সম্প্রদায়, এটা ভারতেও আছে, শিডিউল কাস্ট এখন পর্যন্ত আছে, এটা আমাদের দেশে নাই। শিডিউল কাস্ট উচ্চ বর্ণের হিন্দু এবং নিম্ন বর্ণের হিন্দু। আমি নিজে অভিজ্ঞতা বলি, কফি হাউসের মতো, যে আমি প্রথমে যখন ভারতে গেলাম, এগুলি সব দ্বিজাতি তত্ত্বের সাথে কিছু কিছু সম্পর্কিত আছে, সেজন্য বলতেছি। আমরা এই দেশে সবাই ভাই ভাই, আমরা অনেক উদার এ দেশের মানুষ, দুই পক্ষই সমান পরিমাণ উদার, এবং এটা খুব বুঝে বলতেছি। মানে ভারত এবং পাকিস্তানের তুলনায় বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য, এটা আমি একেবারে অভিজ্ঞতা বুঝে শুনে বলতেছি এটা। এই যে আমরা বলি না, ভারতে বলে যে কি এই অর্ধেক ডিম দিয়ে বলে দাদা পুরোটাই খেতে হবে, এটা শুনে মানুষ, এদেশের মানুষ মনে করে যে এটা মনে হয় হিন্দুদের ব্যাপারে বলছে। ভুল, ভারতের মুসলিমরাও তাই। আমি কলকাতায় দেখে, মানে আমি কলকাতা থেকে গেছি দিল্লিতে। দিল্লিতে এক ছেলে আমাকে লন্ডন থেকে বললো, আমি তখন যখন কলকাতায় গেছি, কলকাতায় আমি আহ, যে যখন যে শহরে যাই সে শহর নিয়ে লিখি, তো আমি যখন লিখছি তখন লন্ডন থেকে একজন আমাকে চেনে, আমার সাথে, আমি তাকে সরাসরি চিনি না, কিন্তু সে আমাকে ফলো করে বা চেনে, মানে আমার লেখার সাথে সে পরিচিত। সে আমাকে বললো সারদা আমি আপনাকে চিনি, তো আপনি কলকাতায় আছেন, আমার খুব অনুরোধ হচ্ছে আপনি একটু দিল্লিতে যান। দিল্লিতে আমার সাথে, আমার ইউনিভার্সিটিতে এখানে আমার রুমমেট ছিল একজন, যাকে আমি খুবই হেল্প টেল্প করছি, তো এখন দিল্লিতে রিসার্চ করছে জামিয়াত, ওই জওহরলাল ইউনিভার্সিটির পাশে। তো আমি ওকে বলে রেখেছি, আর আমি চাই আপনি ভারতটা ঘুরে দেখেন। তো আমি বলে রাখছি, ও তো আপনি একটু, ও হেল্প করবে। আপনি দিল্লিতে যান। আমার ওই সময় ওখান থেকে এত ব্যাঙ্গালোর বা মাদ্রাজে যাওয়ার কথা, কিন্তু আমার যেহেতু ই নাই, নির্ধারিত কোনো কাজ নেই, আমি ঘুরে ফিরে দেখবো। পুরো 30 দিন সময় নিয়ে গেছি, ভারতের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরবো। আমি বললাম, ঠিক আছে, ব্যাঙ্গালোরে পরে যাবো, আগে এতে যাই, দিল্লিতে যাই। তো কলকাতা থেকে দিল্লিতে গেলাম ট্রেনে। ট্রেনে যাব কারণ চারপাশটা দেখতে দেখতে যাবো, ওই কথা চিন্তা করে, বিমানে তো বোঝা যায় না কিছু। তো বেশিক্ষণ লাগলো না, কলকাতা থেকে দিল্লি 32 ঘন্টা লাগে ট্রেনে, দ্রুতগামী ট্রেন, তারপর 32 ঘন্টা, অনেক বড় দেশ তো। তো সেখানে গেলাম, মুসলিম ছেলে, ও কি যেন নাম, আচ্ছা ভুলে গেছি আর কি। সে লন্ডনে পড়েছে এবং সে এখন ওই দিল্লিতে গবেষণা করছে। তো সে আমাকে রিসিভ করলো, যে তার সাথে থাকলাম। আমি 3 দিন ছিলাম তার সাথে। আমি আমাকে বোঝানোর জন্য বলছি না, আমি বলছি যে আমি 3 দিনই, ও তো হলে থাকতো, খেতে হতো হোস্টেলে, টাকা দিয়ে খেতে হতো। আমি 3 দিনই ওর সাথে ছিলাম, 3 দিনই ওর সমস্ত খাবারের খরচ আমি, তো আমাকে এক বেলা অফার করে নাই যে এই বেলা আমি আপনাকে খাওয়াবো। মুসলিম ছেলে, বাড়ি কলকাতাতে। তাহলে দাদা হাফ ডিম পুরোটাই খেতে হবে, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, এই ছোট লোকিটা শুধু কলকাতার হিন্দুদের মধ্যে আছে তা না, কলকাতার মুসলিমদের মধ্যে আছে। আমার এক জুনিয়র জাজ অনন্যা রায়, ও মাঝে মাঝে ওই আইনগত কোনো পরামর্শ জানবার জন্য আসে। তো সেদিন আমাকে বলতেছে যে, স্যার আমার তো কলকাতায় যাই, আমাদের আত্মীয় স্বজন আছে, ও সনাতন ধর্মাবলম্বী, কিন্তু আমার খুব ছোট বোনের মতো। আমার বাসায় এসছে অনেক, বা তার আম্মা আমার জন্য খাবার পাঠায়, মানে এক ধরনের খুব হৃদ্যতা বোধ করি তার প্রতি, ভাতৃসুলভ সে শ্রদ্ধা বোধ করে। তো অনন্যা বল যে, স্যার ভারতের মানুষ যে ছোট লোক, এটার অভিজ্ঞতা আমার নিজের অনেকবার হয়েছে। আমি আমার এক মাসিমার বাসায় গেছিলাম, এটা কি ওই যে এতে কি এই শিলিগুড়িতে, সে আমাকে 30 টাকা দিয়েছিল, সেটা 1 মাস ধরে বলেছে সেই কথাটা, যে অনন্যাকে আমি 30 টাকা দিয়েছি। তো এইটা দ্বারা মুসলিম হিন্দু বলে কথা না, কলকাতার মানুষরা মনের ঔদার্যর ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক পিছানো, সেটা মুসলিম বা হিন্দু বলে নয়। এই যে এটা কি বলে, সৈয়দ আবুল মকসুদ একটা বই লিখেছেন,
সেই বইটাতে তিনি বলছেন যে আমি নির্মলেন্দু গুণ সহ 10-15 জন গেছিলাম কলকাতায় একটা কাজে। সেখানে আমরা সত্যজিৎ রায় তখন অসুস্থ ছিলেন, তার বাড়িতে তার সাথে দেখা করতে গেছিলাম। আমি অন কোট করতেছি তো আবুল মুসউদের লেখা। তো সেখানে বলছে সত্যজিৎ রায়ের বাড়িতে বেড়াতে গেছিলাম, সেখানে আমরা প্রায় 2.5-3 ঘন্টা তার সাথে গল্প করেছি। এই 3 ঘন্টা ছিলাম ওখানে। আমাদের এক কাপ চা খেতে বলেন সত্যজিৎ রায়ের মতো মানুষ। তাই আমাদের কাছে কত নমস্য ব্যক্তি, তাই না? কত উদার মানুষ, বা মানে কত প্রতিভাধর মানুষ। তার প্রতিভা নিয়ে বহুত কথা আছে, আমি নিজেও তার প্রতিভার অনুরাগী সত্যজিৎ রায়ের। তো সৈয়দ আবুল মকসুদ মতো উদার মানুষ, ধর্মের প্রশ্নে যে সেকুলার মানুষ, সব ধর্মের মানুষকে নিয়ে থাকে, সে বলে যে সত্যজিৎ রায় আমাকে এক কাপ চা খেতে বলেন। আমার ধারণা যদি কোনো মুসলিম বাড়িতে যেত অভিজ্ঞতা প্রায় তাই হতো। আমি দিল্লিতে দেখেছি একজন মানে মহিলা রিক্সা ওঠার পর 10 টাকা রিক্সা ভাড়া, 10 রুপি, বসে আছে, আর একজন ওই রিক্সায় উঠে তারা শেয়ার করে যাবে বলে। তো আমি অন্য কোনো রিক্সা পাই নাই, আমি তার সাথে উঠে গেছি। বয়স্ক মহিলা, 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব এরকম আর কি। তো ওই রিক্সাওয়ালা ডাকতেছে যে আরেকজন যাবে কিনা, তো আমার সাথে একটা ব্যাগ আছে, আমি উঠে গেলাম। আমি যেহেতু রিক্সা পাচ্ছি না ওখানে, মানুষটা না রিক্সা, 5 রুপি। আমি অবাক হয়ে গেলাম যে একটা নারী, সে 10 রুপি 5 রুপি, তো মুসলিম মহিলা, এবং সে মোটামুটি ওড়না পরা, মানে হচ্ছে যে বোঝা যায় যে সে পর্দার ব্যাপারে সিরিয়াস, এরকম একটা নারী রিক্সায় উঠে আরেকজন বসবে সেটার জন্য অপেক্ষা করতেছে 5 রুপি বাঁচানোর জন্য। তো এটা মুসলিমদের ক্ষেত্রে বলছে যে একটা সমাজকে বুঝবার জন্য ছোট ছোট ইন্ডিকেটর গুলি দেখতে হয়, মোটা দাগে বড় বড় বিল্ডিং থেকে সমাজের ভিতরের বাস্তবতা বোঝা যায় না। আপনাদের, আমার কোনো কথার সাথে আপনাদের যে কারো দ্বিমত থাকলে পরে যায় না, আমি এগুলি বলছি শুধু পরীক্ষার কথা না, সমাজকে বুঝবার জন্য। আমি যখন যেখানে যাই সেখানকার সমাজের মানুষের প্রবণতাগুলি লক্ষ্য করি। তো পরবর্তীতে ওই মহিলার সাথে যাবার সময় পরিচয় হলো, কথা হলো, এবং আমি বললাম যে আমি এখানে কিছুদিন থাকবো, আমার এখানে আসলে হোটেল, ওইটা জামা মসজিদের পাশে দিল্লিতে, ওখান থেকে সব জায়গায় ঘোরা যায় আর কি, ওটা মানে সেন্ট্রালি জায়গা, ওটা মুসলিম এরিয়া অবশ্য আবার। তো তো ভদ্রমহিলা বললো যে আমার ছেলে তো রুম ভাড়া দেয়, আপনি চাইলে সেখানে থাকতে পারেন। তো আমার হলো থাকার বাজেট কম, কিন্তু ঘোরার বাজেট, মানে ঘুরবো, থাকার জন্য বেশি খরচ করবো না, খুব অভিজাত হোটেলে থাকতে চাই না। আর মানুষের মধ্যে থাকলে তাদের জীবনকে বোঝা যায় সহজে। তো আমি তাদের রুম ভাড়া নিলাম, তাদের জীবনকে বুঝবার চেষ্টা করলাম। পরে অবশ্য খুবই হৃদ্যতা তৈরি হয়ে গিয়েছিল, ওই পরিবারের সাথে অনেকদিন যোগাযোগ ছিল। তো আমি দেখলাম যে মানে মানে এই যে কি বলা, হিসেবি বলা যেতে পারে এটাকে, হিসেবি, বা আমরা এটা কৃপণতা বলা যায়, কিন্তু এটা মডেস্টলি ভদ্রচিত ভাবে বললে হিসেবে, এটা কলকাতা বা সামগ্রিক ভাবে ইন্ডিয়ান মানুষ হিসেবে কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ, সবচেয়ে বেশি কলকাতার মানুষেরা, যেটা মুসলিম হোক বা হিন্দু হোক। কিন্তু সেটা তো একটা দিক। কিন্তু এর বাইরেও যে যে ধর্ম ভেদে এই যে বিরোধ, মানে ভিন্নতা, জাতপাতের ব্যাপারটা, সেটা কোন পর্যায়ে আছে? যশোর থেকে এই পাশে, যশোরের এই পাশের যে পোর্ট, এটার নাম বেনাপোল, বাংলাদেশ অংশ। আর ওইটারই ভারত যে অংশটা, ভারতে যেটা শুরু হয়েছে এটাকে বলে পেট্রোপোল। এটা একবার পরীক্ষা আসছিল, জানতে পারেন। মানে বাংলাদেশ এবং ভারতের যে সীমানা, যশোরে যেটা আছে স্থলবন্দর, সেটা বাংলাদেশ অংশের নাম বেনাপোল, এবং ভারত অংশের নাম পেট্রোপোল। আমি বেনাপোল থেকে পেট্রোপোলে গেলাম পার হয়ে। ওইখানে খুব ভিড় হয়, যাওয়া আসা খুবই দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সব দেশেই তো মানে সরকারি কর্মকর্তারা কিছু প্রিভিলেজ পায়। ওখানে আমি পরিচয় দেওয়ার পর একজন পুলিশ এসে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমার ইমিগ্রেশনটা হয়ে গেল। তো ইন্ডিয়াতে গেলাম, আমার সাথে দুটো ছেলে রাস্তায় পরিচয় হয়েছিল, ওরাও আটকে ছিল, ওরা বললো যে স্যার আমাদের একটু নেওয়ার ব্যবস্থা করেন, তো ওদেরও সাথে নিলাম, পরে খাতির হয়ে গেল, একসাথে অনেক কলকাতায় স্মৃতি আছে। দীপ্ত একটার নাম, ওর বাবা ওই যে টিভি নাটক টাটক করে। তো ওখানে পেট্রোপোলে খুব ক্ষুধা লেগেছে, একটা দোকানে গেলাম খাবার জন্য, তো দেখলাম যে ওখানে দাম সস্তা টস্তা আর কি। তো বললাম যা যা আছে সব নিয়ে আসে, মাছ মাংস সব নিয়ে আসছো। তো এর মধ্যে একটা মনে হয় কয়েকটা খেলাম, কিন্তু একটা মনে হলো ভাল লাগবে না আর কি, তো বললাম যে এটা খাবো না। তো বললো যে দাদা এটা তো একবার দেয়া হয়ে গেছে টেবিলে, এটা ফেরত নেওয়া যাবে না। তো একটা টেবিলে একবার দেয়া হয়ে গেছে, এটা 20 আইটেম থাকলে ওটার মধ্যে একটাও ফেরত নেওয়া যাবে না আপনার পছন্দ না হলে। আপনি আমাদের কোনো হোটেলে ধরেন আপনার মনে হলো যা যা আছে সব নিয়ে আসেন, মনে হলো যে ঠিক আছে মাংস আর মাছটা খাবো, কিন্তু এই মাংসটা খাবো না, হইতে পারে, ওখানে হচ্ছে না, ফেরত নেওয়া যাবে। কফি হাউসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একদিন গিয়েছিলাম, চা খাচ্ছি কয়েকজন মিলে। তো ওখানে দেখলাম পানি রাখছে উপর থেকে এমন ভাবে যেন কারো গায়ের সাথে ওই কি বলে এই গ্লাসের কোনো ছোঁয়া না লাগে, কারোর সাথে যদি একটু ছোঁয়া লাগে ওই পানি ফেলে দিতে হবে। এটা বলছি এখনকার ভারতের কথা, একটা আধুনিক যে ঝকঝকে টিভি সিনেমাতে যে ভারত দেখি, সেই ভারতের ভিতরেও এইরকম ছোঁয়াছুঁই, জাত যাওয়ার ব্যাপারটা এখন এই পরিমাণ আছে।
এক ধর্মের মধ্যে উঁচু জাত নিচু জাতের মধ্যে ব্যাপার আছে, মুসলিমদের তো অধিকতর নিচু জাতের ব্যাপার মনে করা হয়। এইটা তখন কি পরিমাণ ছিল এটা চিন্তা করার ব্যাপার। বলছে যে বাংলাদেশকে দেখে আপনি ভারতের চিত্র বুঝতে পারবেন না। মুসলিমরা আক্ষরিক অর্থে নিপীড়িত ছিল, অচ্যুত ছিল, তাদেরকে দাঙ্গায় দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মুসলিমরা অধিকতর ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সময়, অধিকার বঞ্চিত ছিল, শিক্ষার হার কম, এখনো কম, এখনো যে কম তার উদাহরণ বলি, পশ্চিমবঙ্গের কথাই বলি। পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা 35%। পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা 35%। সরকারি চাকরিতে মুসলিম জনসংখ্যা 3%-রও কম। মোট জনসংখ্যার 35%, আর সরকারি চাকরিতে 3%-এর কম। আমাদের দেশের বাস্তবতা কি একই? হিন্দু জনসংখ্যা অ্যারাউন্ড 10%, কিন্তু সরকারি চাকরিতে অ্যারাউন্ড 15% বা মোর দেন দ্যাট আছে। আমি এটাকে ভালো মনে করি যে হ্যাঁ, যোগ্যতা আছে 15% কেন, প্রয়োজন হলে 40% থাকবে যোগ্যতার পরীক্ষা দিতে। এই রাষ্ট্রের নাগরিক সবাই যে পরীক্ষা দিবে সে পারবে। কিন্তু শুধু মুসলিম বলে গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে নেওয়া হয় না, এই কথাটা আমি বলছি না। ভারতের একজন বিচারপতির নাম সাচার, বিচারপতি সাচারের নেতৃত্বে একটা কমিটি হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তিনি হিন্দু ধর্মাবলম্বী। তাকে প্রধান করে একটা কমিটি করা হয়েছে। দীর্ঘদিন তারা একটানা গবেষণা করে দেখিয়েছে যে ভারতীয় সমাজে বিপুল পরিমাণ বৈষম্য বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে মুসলিমেরা। আপনি আসাদুদ্দিন ওয়াইসির বক্তব্য শুনতে পারেন, ব্যাঙ্গালোরের হায়দ্রাবাদের এমপি, ভারতের কেন্দ্রীয় পার্লামেন্টের এমপি। অথবা আপনি সাচার কমিটি লিখে আজকে গুগলে সার্চ দিবেন, সাচার কমিটি বা জাস্টিস সাচার কমিটি অফ ইন্ডিয়া, জাস্টিস তার বর্ণনা সহ সবই দেখবেন আছে। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে সেই কমিটি বলছে যে উত্তরপ্রদেশ, কলকাতা, সারা ভারত জুড়ে সবচেয়ে বেশি কম শিক্ষার হার হচ্ছে মুসলিমদের, সবচেয়ে বেশি ড্রপ আউট হচ্ছে, স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে মুসলিমদের। এখনকার প্রতিবেদন বলছি। সবচেয়ে বেশি জেলে আছে মুসলমানরা ভারতের মোট জনসংখ্যার অ্যারাউন্ড 15%, কিন্তু ভারতের যে জেলগুলিতে মুসলিম জনসংখ্যা আছে প্রায় 30%। মানে মুসলিম অপরাধী ভারতের জেলগুলিতে আছে 30%। মোট জনসংখ্যার তারা যা অপরাধী হিসাবে আছে তার ডাবল। আর সরকারি চাকরিতে আছে মোট জনসংখ্যা 15%, সরকারি চাকরিতে 5% নাই। তাহলে আমির খান আর এই শাহরুখ খান আর সালমান খানকে দেখে সমগ্র ভারতের চিত্রটা বোঝা যাবে না। মোহাম্মদ আলী জিন্না যখন দ্বিজাতি তত্ত্ব দেয় তখন ওই ভারত ছিল বা অধিকতর বৈষম্যের ভারত ছিল। আমি বলছি যে এগুলি দ্বারা বাংলাদেশকে পরিমাপ করা যাবে না। বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার, আমরা ভাই বোন। কিন্তু কেন দ্বিজাতি তত্ত্ব হয়েছিল 47 সালে এবং বঙ্গবন্ধু নিজে কেন এটার প্রশংসা করেছেন এবং এটা সাপোর্ট করেছেন, সেই ইতিহাসটা দেখা খুব জরুরি। জিন্না বলছেন তার বক্তব্যে, আমাদের দুই পক্ষের ধর্মই শুধু আলাদা না, সংস্কৃতিও আলাদা, জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। আমরা একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই না, একসাথে আহার করি না, আমাদের উভয়ের দর্শন, ফিলোসফি আলাদা, এবং আমাদের জীবনবোধ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়। আমাদের সাহিত্যের বিষয়বস্তু আলাদা, আমরা ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বা ভিন্ন ভিন্ন মহাপুরুষকে অনুসরণ করে থাকি, আমাদের মহাকাব্যের যে কাহিনীগুলি সেগুলি আলাদা, এবং পরস্পরের একজনের যেটা জয় মনে করা হয় আর একজনের সেটা পরাজয়। দেখেন বাংলাদেশের মতো উদার জায়গায় গত 50 বছরে আমরা পানি আর জল এক করতে পারি নাই। মুসলমানরা মানে হচ্ছে পানি বলবে এখানে, হিন্দুরা মানে জল বলবে, এবং অনেক মুসলিম জল বলাকে মনে করে অন্যায়। কত বড় বোকার মতো ধারণা! জল একটা বাংলা শব্দ, জল বলতে কি এমন বাধা নাই? আমরা মনে করি যে না, জল বললে এটা হিন্দু হিন্দু ব্যাপার হবে। হিন্দুদেরও দেখছি যে পানি বলতে একটু আড়ষ্টতা বোধ করে, যে এটা পানি মানে হচ্ছে মুসলিম ব্যাপার। কত দুই পক্ষেরই কত হাস্যকর ধারণা এটা। মুসলমানরা জল বললে মনে করে এটা হিন্দু, শব্দেরও আবার হিন্দু মুসলমান আছে। আচ্ছা যাই হোক, কিছু শব্দের আছে, আল্লাহ, রাসূল, ভগবান, শ্রীকৃষ্ণ, এগুলির মধ্যে হয়তো হিন্দু মুসলিম আলাদা আছে, কিন্তু যেগুলি সেকুলার শব্দ, পানি জল কি এমন ক্ষতি? কিন্তু তারপরেও দেখেন আমরা মুসলিমরা পানি বলি। কোনো মুসলিম পরিবারে বলা হচ্ছে না, বাড়ির বউকে বলতেছে না এই আমাকে এক গ্লাস জল দিয়ে যাও, মানে শুনলে সবার কানে এটা লাগতে থাকবে। বা হিন্দু বাড়িতে বাড়ির গার্জিয়ান তার কাজের মানুষকে বা তার মেয়েকে বা তার ছেলেকে বলছে এই আমাকে এক গ্লাস পানি দে, বলছে না। কিন্তু আমরা গত 50 বছরে ঠিক করতে পারিনি এটা। এই জল আর পানি শব্দটা হিন্দু মুসলিম এখন পর্যন্ত 50 বছরে আলাদা হয়ে আছে। অথচ জল কি আসলে হিন্দু শব্দ? পানি কি আসলে মুসলিম শব্দ? জল বাংলা একটা খাঁটি বাংলা শব্দ। তো আমরা সবাই বলতে পারি বাধা নেই। পানির আবিষ্কারও হয়েছে, পানি শব্দটার আবির্ভাব হয়েছে জলেরও আগে, এবং তখন সবাই পানি বলতো। এবং
গোটা ভারতে পানিই বলে। আমি যখন ভারত সফর করি তখন এক বাক্যে একটা স্ট্যাটাস লিখেছিলাম যে জল কেবল কলকাতায়, বাকি ভারতে পানি। কলকাতা ছাড়া বা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও জল বলেন, সব জায়গায় পানি। দিল্লিতে পানি, মুসলিম হিন্দু নির্বিশেষে, উত্তর ভারতে দক্ষিণ ভারতে সব পানি। শুধু পানি বলে তা না, গান গায় পানিতে। পানি 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 একটা গান আছে না, কি যেন, আমি জানি না, দেখেছিলাম এক সময়। পানির মধ্যে অক্ষয় কুমার সহ সবাই মিলে জামা কাপড় না পরে বা কম পরে পানি পানি বলে নাচতেছে। তো পানি, এটা অক্ষয় কুমার হিন্দি সিনেমা, সেখানে তো জল বলতে, জল 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 এরকম কি বলছে, তা তো না, পানি বলছে তারা। তো জল একটা বা পানি একটা নিউট্রাল শব্দ, তারপরে আমরা এখানে এটাকে ধর্মীয় ভিত্তিতে দেখেন আলাদা করে রেখেছি। আমাদের বহু জীবন বোধ এবং বিশ্বাস, এমনকি উচ্চারণের ধরনের মধ্যেও কোথাও কোথাও পার্থক্য আছে, একসাথে করে ফেলতে পারি না। এগুলি হয়তো মৌলিক পার্থক্য না, এগুলি থাকলেই বা কি ক্ষতি না। কিন্তু ওই সময়ে এগুলির ভিত্তিতে একটা রাষ্ট্রের নানা মানে জনগণের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। এই যে আমি জিন্নার যে বক্তব্যটা বললাম, এটা বাংলায় আমি আমার মতো করে বললাম, জিন্না ইংরেজিতে কি বলেছিল তার পুরো বক্তব্যটা এই কি, এই যে লাহোর প্রস্তাবে 22শে মার্চে তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন, সে বক্তব্যটা আছে আমার কাছে, তার অংশ বিশেষ একটু পড়ছি, যেটা বললাম সেটা ইংরেজি অংশটা বলছি। মোহাম্মদ আলী জিন্না তার বক্তব্যে বলছেন, it is extremely difficult to appreciate why our Hindu friends fail to understand the real nature of Islam and Hinduism. They are not religion in the strict sense of the word, but are in fact different and distinct social order. শুধু ধর্মের মধ্যেই তাদের পার্থক্য তা নয়, আসলে তাদের সামাজিক বোধে বা সামাজিক জীবনযাপনেও তাদের মধ্যে পার্থক্যটা আছে। ইট ইজ এ ড্রিম that the Hindu and the Muslim can ever evolve a common nationality. হিন্দু আর মুসলমানরা মিলে একটা জাতিতে পরিণত হবে, এটা স্বপ্ন মাত্র। আমি বলছি এখনকার বাস্তবতায় ভাবেন না, এখন আমরা হইতে পারবো আমি মনে করি বাংলায়, কিন্তু ওই সময়ের বাস্তবতায় বলছি। এটা জিন্না বলছেন যে মুসলমান এবং হিন্দু মিলে একটা জাতিতে পরিণত হবে, এটা এটা ড্রিম, এটা স্বপ্ন হইতে পারে কেবলমাত্র। and this misconception of on India nation has gone for beyond the limit. মানে এই এটা একটা ভুল ধারণা, এটা সীমার বাইরে চলে গেছে এই ভুল ধারণাটা। উনি বলতেছে যে দ্য হিন্দুজ, আমি তার 1940 সালে লাহোর প্রস্তাবে তার যে বক্তব্য 22শে মার্চ, সেই বক্তব্য থেকে পড়ছি। দ্য হিন্দুজ অ্যান্ড দ্য মুসলিম বিলং টু টু ডিফারেন্ট রিলিজিয়াস ফিলোসফিস। দুইটা আলাদা আলাদা ধর্ম দর্শনে বিশ্বাস করে তারা। সোশ্যাল কাস্টমস, সামাজিক রীতিনীতিতে, অ্যান্ড লিটারেচার, তাদের সাহিত্য অনেক ক্ষেত্রে আলাদা। দি নাইদার ইন্টারমেরি, তারা নিজেরা পরস্পর এক সম্প্রদায় আর এক সময় বিয়ে করে না। নর ইন্টার ডাইন টুগেদার, ডাইন মানে হচ্ছে খাওয়া দাওয়া, ডাইনিং বলি না, সেখান থেকে ডাইন, ইন্টার ডাইন টুগেদার, তারা একসাথে খায় না। অ্যান্ড ইনডিড দে বিলং টু দ্য ডিফারেন্ট সিভিলাইজেশন, তারা দুটো ভিন্ন সভ্যতা থেকে এসছে বলে নিজেদেরকে মনে করে। তাদের সভ্যতার উৎস দুটো ভিন্ন জায়গা থেকে, which are based mainly on conflicting ideas and conceptions. Their aspect of life and of life are different. It is quite clear that Hindus and Muslims derive their inspiration from different source of history. তারা দুজন ইতিহাসের ভিন্ন ভিন্ন জায়গা থেকে তারা উৎসাহ পায়। দে হ্যাভ ডিফারেন্ট ডিপিক্স, তাদের দুজনের মহাকাব্য বা যে ধর্মীয় গ্রন্থগুলি আলাদা। দেয়ার হিরোজ আর ডিফারেন্ট, তারা যাদেরকে মহাপুরুষ মনে করে তারা আলাদা। অ্যান্ড দে হ্যাভ ডিফারেন্ট এপিসোড, এবং তাদের জীবনের অধ্যায়গুলি আলাদা আলাদা। ভেরি অফেন দ্য হিরো অফ ওয়ান ইজ ফো অফ দ্য আদার, প্রায় একজনের কাছে যেটা হিরো আর একজনের কাছে সে শত্রু। অ্যান্ড লাইকওয়াইজ দেয়ার ভিক্টোরিজ অ্যান্ড ডিফিট ওভারল্যাপস, এবং একইভাবে একজনরা যেটাকে জয় মনে করে আর একজনরা সেটাকে পরাজয় মনে করে। এই যে কথাটা, এবং আমি একটু বলি, আমি বলছি যে জিন্নাত দ্বিজাতি তত্ত্বের যে যুক্তিগুলি ছিল, সে কথাগুলি এরকম ছিল। আমি বলছি এটা আমরা গ্রহণ করব কি করব না আমাদের ব্যাপার, কিন্তু এই যুক্তিগুলি তার তরফ থেকে এটা ছিল। আমি এই ভিডিওটা যদি আপনাদের ক্লান্তি না লাগে, আমি আমার কাছে ডাউনলোড করা আছে। জিন্নার এই বক্তব্য অন্তত ইতিহাসের এই জায়গাটার সাথে আমাদের পরিচয় থাকুক যে কি কথা হয়েছিল তখন। আমি ভিডিওটা শেয়ার করি, দেখেন বক্তব্যটা শোনা যায় কিনা। সরি, দাঁড়ান।
আচ্ছা, একটা ছবি দিয়েছি, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, ফাইন। হ্যাঁ, বক্তব্যটা চালু করি। এখানে জনতার মধ্যে বক্তব্য দিচ্ছে জিন্নাত, কি বলছে দেখেন বোঝা যায় কিনা, বা আমি পজ দিয়ে বলবো না। আমি সাউন্ডও দিয়ে দিয়েছি, সাউন্ড শোনা যাওয়ার কথা। জিন্নার বক্তব্য এটা দ্বিজাতি তত্ত্ব প্রশ্নে। আমি একটু মেইন সোর্সের সাথে পরিচয় করে দিই, আপনাদের দিতে চাই, শুধু বই না, একদম মূল যে কথাটা যখন বলেছিলেন তিনি সেই জায়গাটা। আচ্ছা, No, I know the people of America are deeply interested in India. I send you my cordial greetings on behalf of the Muslim India, and I feel we have your good wishes. যিনি একটা চিঠি লিখছে আমেরিকার কাছে, এবং সেখানে বলছে যে আমি জানি আমেরিকানরা এখানকার ইন্ডিয়া নিয়ে খুবই চিন্তিত এবং আগ্রহী, তারা জানতে চায়। তো আমি মুসলিম ইন্ডিয়ার পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আমাদের বক্তব্যটা কি। As you know, of the many races, creeds and religions that inhabit the vast subcontinent of India, there are two major nations, the Hindus and Muslims. যে আমাদের এই উপমহাদেশে অনেক জাতিগোষ্ঠী আছে, অনেক জাতিগোষ্ঠী। তার মধ্যে প্রধান জাতিগোষ্ঠী দুটো, একটা হচ্ছে হিন্দু এবং একটা হচ্ছে মুসলিম। 100 millions of Muslims cannot be characterized as a এখানে minority. মুসলিমদেরকে অনেকে মাইনরিটি বলে, কিন্তু মুসলিমদের সংখ্যা প্রায় 100 মিলিয়ন, তখনকার হিসেবে 10 কোটির মতো। তো 10 কোটি মানুষ ওয়ালা যে ধর্ম, তাদেরকে নিছক মাইনরিটি বলা যায় না আসলে। তারা একটা বড় জাতিগোষ্ঠী। পৃথিবীর অনেক দেশ মিলেই ইউরোপের মোট জনসংখ্যা 10 কোটি নয়। তো এত বেশি বিপুল সংখ্যক মানুষকে Zones of India. এখন যেটা পাকিস্তান, সেই অঞ্চলে বলছে যে ওইখানেই আমরা শুধু সংখ্যাগরিষ্ঠই আছি প্রায় মানে 70%। ওখানকার এলাকাতে আমরা 70% মানুষ ওখানে বাস করি। তার মানে হচ্ছে আমরা ওই এলাকাতে সংখ্যাগরিষ্ঠ। We constitute a majority of 70% against the caste Hindus in these homelands of ours. We want the division. সংখ্যাগরিষ্ঠ মানুষ বটে, কিন্তু তারা আবার সবাইকে হিন্দু মনে করে না। আপনারা হরিশঙ্কর জলদাসের বইয়ে পড়বেন, নিম্ন বর্ণের হিন্দুদেরকে একসময় হিন্দু মনে করা হইতো না। কেমন? তো তাদের কথা যদি বাদ দেই, উঁচু বর্ণের হিন্দুদেরকে বলে হচ্ছে বর্ণ হিন্দু, আর নিম্ন বর্ণের হিন্দুদেরকে বলে হচ্ছে শিডিউল হিন্দু। তো বর্ণ হিন্দু যারা, সেই সংখ্যাকে যদি বিবেচনায় নেই আমরা, যদি তারা যাদেরকে সঠিক হিন্দু মনে করি শুধু তাদেরকেই বিবেচনায় নেই, তাহলে তারা মেজরিটি না, আমরা মেজরিটি। এটা জিন্নার কথা আর কি, মুসলিমরা মেজরিটি। Of India into Hindustan lands of ours. We want the division of India into Hindustan and Pakistan because that is the only practical solution. জিন্না বলতেছে যে আমরা দুটো দেশ করতে চাই, একটা হিন্দুস্তান এবং একটা পাকিস্তান। হিন্দুস্তান হবে হিন্দুদের জন্য, পাকিস্তান হবে মুসলিমদের জন্য। এটা হচ্ছে একমাত্র সলিউশন, জিন্নার কথা আর কি এটা। Which will secure freedom for both Hindus and Muslims and the achievement of stable and enduring governments of Hindustan and Pakistan, which I am confident will settle down as friends and neighbors like Canada and United States and other sovereign states, both in North and South এটা America. বলছে, জিন্না বলছে যে আমরা দুটো জাতি, আলাদা দুটো রাষ্ট্র গঠন করব এবং আমরা পাশাপাশি থাকবো বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে। যেমন আমেরিকা এবং কানাডা পাশাপাশি আছে বন্ধু আর শুভাকাঙ্ক্ষী হিসেবে। আমেরিকার আর কানাডা সবাই তো খ্রিস্টান, ইংরেজি ভাষায় কথা বলে, তাও তারা দুটো রাষ্ট্র। তো আমরা তো দুটো জাতি, আমরা দুটো জাতি আলাদা আলাদা রাষ্ট্র হতে পারে এবং আমরা পাশাপাশি থাকবো এবং আমরা সৌহার্দ্যের সাথে থাকবো। ইউরোপেরও তো বিভিন্ন রাষ্ট্র তাদের আলাদা আলাদা রাষ্ট্র গঠন করেছে। যেমন স্পেনের সাথে পর্তুগাল আলাদা রাষ্ট্র করেছে। এই কথাটা তার লেখার মধ্যে আছে, বক্তব্য এখানে নাই অবশ্য। স্পেন পর্তুগাল আলাদা রাষ্ট্র করেছে, বা জার্মানি পোল্যান্ড এটা আলাদা রাষ্ট্র হয়ে গেছে। নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ প্রত্যেকটা আলাদা আলাদা রাষ্ট্র হয়ে গেছে, ছোট ছোট রাষ্ট্র হয়ে গেছে। আর ভারত তো অনেক জাতিগোষ্ঠীর সমন্বয়, সেখানে তো অনেক রাষ্ট্র হইতে পারে। আমরা তো দুটো রাষ্ট্রের কথা বলি, তা তো হইতেই পারে। Hindu India and Muslim India must be separated because the two nations are entirely distinct and different, and in some matters antagonistic to each other. যে দুটো জাতি একেবারেই আলাদা, বোঝাই যাচ্ছে। কিছু কিছু ব্যাপারে এরকম বিরোধ আছে যেটা চাইলেও আর মানে একই রকম হওয়া সম্ভব নয়। Let me tell you
some of the আর differences. দুজনের মধ্যে কি কি মানে ভিন্নতা আছে সে ব্যাপারে আমি কিছু উদাহরণ বলছি আপনাদের। We differ in our history, culture, language, architecture, music, laws, jurisprudence, calendar, and our entire social fabric and এটা তো code of বুঝেই গেল, life. আমি যেটা বাংলা আগে বলেছি পরে ইংরেজিতেও বলেছি সেই কথা, যে আমাদের হিস্ট্রি ডিফারেন্ট, আমাদের ক্যালেন্ডার ডিফারেন্ট, আমাদের কালচার ডিফারেন্ট, আমাদের ওয়ে অফ লাইফ ডিফারেন্ট। One India is impossible realization. It will আমি বলছি যে inevitably mean এখনকার বাংলাদেশ দিয়ে এটা চিন্তা করবেন না। এখনকার বাংলাদেশ একজন মুসলিম পুরুষ আর হিন্দু পুরুষ আলাদা করে বোঝা খুব মুশকিল। মুসলিম মহিলা এবং হিন্দু মহিলা সিঁদুর না থাকলেও আলাদা করে বোঝা খুব মুশকিল। আমরা এত অ্যামালগামেট হয়ে মিলেমিশে সবাই আছি যে এখনকারটা দিয়ে তখনকারটা বোঝা যাবে না। আমি পুনরায় বলছি যে এটা দ্বারা ভুল বুঝবেন না। আমি ওই সময়ের যে ভিন্ন বা পারস্পরিক বিরোধের যে বাস্তবতা ছিল, ওই সময় ড্রেসও আলাদা ছিল। হিন্দুরা ধুতি পরতো, মুসলমানরা লুঙ্গি পরতো। হিন্দু মেয়েদের পোশাকে মুসলিম মেয়েদের পোশাকের পার্থক্য ছিল। জীবনযাত্রার মধ্যে পার্থক্য ছিল, তাদের কথাবার্তার মধ্যে বিপুল পরিমাণ পার্থক্য ছিল। সেই আলোকে বলা কথা আর কি এটা। মানে ফলে ওই সময়টাকে বিবেচনায় নিলে বোঝাটা সহজ হবে আর কি। হ্যাঁ, তারপর that the Muslim will be transferred from the domination of the British to the caste Hindu rule, a position that Muslim will never accept. As an all India minority, we shall be under the rule of the permanent Hindu majority of about 3-1, which will virtually mean one nation ruling another by means of direct এখানে law. বলছেন যে আমরা যদি একটা দেশেই থাকি তাহলে আমরা হচ্ছে মোট জনসংখ্যার হয়তো 25% হব, আর তারা হবে 75%। তার মানে হচ্ছে যে ওই 75% গণতান্ত্রিক ব্যবস্থায় তো 50%-এর উপরে ভোট পেলে তারাই শাসক হয়। তারা যেহেতু 75% আছে, তারাই শাসক হবে সবসময়। তারা হবে সবসময় শাসক, আর আমরা তাদের ব্যালট বাক্সের একটা ভোটের কোটা হয়ে থাকবো আর কি। আমরা শাসক হইতে পারবো না কখনো। The writ and fiat of such a government will neither command respect nor acceptance and allegiance, and such a government will therefore be বলছে যে impossible. এই ধরনের সরকার যে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে তারও নিশ্চয়তা নেই। এর ফলে এই ধরনের সরকার আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। It can only function by force, but will never secure the willing approval and sanction of the 100 millions of এরা Muslims. জোর করে রাষ্ট্র ক্ষমতাই করতে পারে, কিন্তু এই যে 100 মিলিয়ন প্রায় 10 কোটি মুসলমানরা আছে, মানে তাদেরকে জন্য কিছু করতে পারবে না আসলে খুব বেশি কিছু। Unless the gravity of this aspect of the problem is realized and tackled frankly and boldly by the British government, chaos is inevitable, which must have serious repercussions and endanger the world peace. Our scheme of division of India gives Hindus 3/4 of the country, and the Muslims secure a dominant voice in the remaining 1/4 of India, thereby giving the two nations scope and opportunity to develop in accordance with their own culture and ideology. বলছে যে দেখেন, আমরা তো বড় অংশ চাচ্ছি না। আমরা ওই মোট ভূখণ্ডের আমাদের ওই 3 ভাগের বা 4 ভাগের 1 ভাগ আমরা যে অংশটা পাই, যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ আছি সেই অংশটাই আমরা নিতে চাই, এবং সেখানে একটা পৃথক রাষ্ট্র হবে, এবং প্রত্যেক রাষ্ট্রের নিজেদের মতাদর্শের সরকাররা তাদের দেশটাকে শক্তিশালী করার কথা ভাবে। আমরা সেপারেটলি উই উইল বি ডেভেলপড, so as to contribute to the peace and advancement of the world as a whole. Muslims desire freedom more than anyone else, because love for freedom, fraternity, and liberty is the lifeblood of their existence. But freedom must mean freedom both from the British exploitation and Hindu domination. জিন্না বলতেছে যে ফ্রিডম মানে হচ্ছে ফ্রিডম অফ বোথ। ব্রিটিশরা চলে গেলে যদি একই রাষ্ট্র থাকে তাহলে মুসলিমদের কাছে কেবল শাসক পরিবর্তন হবে, তাদের ভাগ্যে পরিবর্তন হবে না। ফলে দ্য মুসলিম ওয়ান্ট টু গেট ফ্রিডম নট অনলি ফ্রম দ্য ব্রিটিশ বাট অলসো হিন্দু ডমিনেশন অ্যাজ ওয়েল। তারা উভয় থেকেই মুক্তি চায় আর কি, এটা তার বক্তব্য। হ্যাঁ, 100 millions of Muslims will never agree merely to a change of masters.
মুসলমানদের জীবনে কোনো পরিবর্তনই আসবে না শুধু যদি তাদের ভাগ্য বিধাতা পরিবর্তন হয়। মাস্টার্স মানে তাদের শাসক যদি পরিবর্তন হয় শুধু, তাতে তাদের ভাগ্য পরিবর্তন হবে না, তাদের নিজেরা যদি শাসক হইতে না পারে, এটা তার বক্তব্য ছিল তখন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বলছি যে জিন্নার এই বক্তব্য আমরা সাপোর্ট করবো কি করবো না সেটা আলাদা বিষয়, কিন্তু জিন্নার দ্বিজাতি তত্ত্বের মূল কথাটা এটা ছিল। আরো মেলা কথা, মূল কথাটা ছিল যে হ্যাঁ আমরা যদি একসাথে থাকি তাহলে মুসলিমরা নিপীড়িত হতেই থাকবে, কারণ তার আগের যে 100 বছরের নিপীড়িত হওয়ার ইতিহাস সে দেখেছে, তা থেকে মনে হয়েছে যে তারা একটা স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে তারা নির্মিতই হতে পারবে না, তাদের শিক্ষার হার কম, বিজ্ঞানে পিছানো। আপনি যদি প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো উদার মানুষ, তিনিও জিন্নার সাপোর্টার ছিলেন, বঙ্গবন্ধুর মতো মানুষ জিন্নার সাপোর্টার ছিলেন, সেটার কারণটা কি ছিল? কারণটা ছিল হচ্ছে যে দেখছে যে হ্যাঁ শিক্ষার হারে অন্য ধর্মের মানুষেরা যা, মুসলমানরা তার 4 ভাগের 1 ভাগও না, বিজ্ঞানে নাই, সাহিত্যে নাই, শিল্পকলায় নেই। আপনি দেখেন বাংলাদেশ স্বাধীনতার পর বা পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর গত 70 বছরে আমাদের এখানে কবি, সাহিত্যিক, শিল্পীর যে বিকাশটা ঘটেছে, আপনি তার আগের 1947 সালের আগের 100 বছর দেখেন, 1847 থেকে 1947-এর 100 বছরে এদেশে যত কবিদের আছে তার তালিকা করেন, যত লেখকদের আছে তাদের তালিকা করেন, যত বিজ্ঞানী আছে তার তালিকা করেন, যত সম্পদশালী মানুষ আছে তার তালিকা করেন, দেখবেন মুসলিমরা জনসংখ্যায় 25% তখন গোটা ভারতবর্ষের, কিন্তু লেখকের তালিকায় তারা 3%ও নাই, বিজ্ঞানী তালিকায় তারা 1%ও নাই, সম্পদশালী জমিদারের তালিকায় তারা 1%ও নাই। এই যে তাদের পিছিয়ে থাকা, এই পিছিয়ে থাকার বোধই তাদেরকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করছে। আমি মনে করি আমাদের দেশেও যেন এরকম না হয় যে কারো বঞ্চনার বোধ, বিচ্ছিন্নতার বোধ তৈরি করে, এটা এখনকার বাস্তবতা বলতেছে। কিন্তু ওই সময় তারা বঞ্চিত হয়েছিল বলে তাদের এই যে বিচ্ছিন্ন রাষ্ট্রের কথা চিন্তা তারা ওই সময় করেছিল, এবং এই কথাটা জিন্না প্রথম করেছিল বলে আমরা মনে করি ভুল। জিন্না নেতা হিসেবে ঘোষণা করছিল 1940 সালে, কথা সত্য, কিন্তু তারও মেলা আগে এই বিষয়ে প্রথম ধারণা যিনি উপস্থাপন করছিলেন তিনি জিন্না না। দ্বিজাতি তত্ত্বের আনুষ্ঠানিক ধারণা প্রথম যে ভদ্রলোক দেন তিনি আল্লামা ইকবাল। তিনি এই মুসলিমদের জন্য জিন্না রাজনৈতিক নেতা হিসেবে এটা বাস্তবায়ন করবার জন্য পরে লড়াই করেছিলেন, যেটা দার্শনিক ধারণাটা দিয়েছিলেন, এটা থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন প্রধানত আল্লামা ইকবাল। এই ধারণাটা দিয়েছিলেন তিনি 1930 সালে, এটা নোট রাখতে পারেন। দ্বিজাতি তত্ত্বের প্রথম ধারণাটা দেন কবি আল্লামা ইকবাল। তিনি মুসলিম লীগের একটা সম্মেলনে 1930 সালে প্রথমে একটু স্বতন্ত্র, মুসলিমদের জন্য স্বতন্ত্র একটা রাষ্ট্রের কথা প্রথম স্বপ্নের কথা তিনি বলেন 1930 সালে, 1930-তে। এটা মুসলিমদের মধ্যে, যদিও আসল ঘটনা আরো আছে, সেটা আপনাদের ধৈর্য থাকলে আমি আরেকটু বলবো সেই ব্যাপারটা। আল্লামা ইকবাল এলাহাবাদে, এলাহাবাদ হচ্ছে এখন যেটা উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের খুব গুরুত্বপূর্ণ, ইউপি বলে ভারতের যে উত্তরপ্রদেশ, যোগী আদিত্যনাথ যেটার মুখ্যমন্ত্রী, 2022 সালে নির্বাচন হতে যাচ্ছে ওখানে, ওইটা নিয়ে অনেক উত্তপ্ত পরিবেশ এখন চলছে। তো ওই উত্তরপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে এলাহাবাদ, সেখানে মুসলিম লীগের সম্মেলন হয়েছিল 1930 সালে। সেই সম্মেলনে প্রথম আল্লামা ইকবাল মুসলিমদের জন্য একটা স্বতন্ত্র রাষ্ট্রের পরিকল্পনার কথা বলেন, স্বপ্নের কথা বলেন, কিন্তু সেই রাষ্ট্রের তিনি নাম বলেন নাই। তিনি বলছেন, তিনি অবশ্য একটা আইডিয়া দিয়েছিলেন যে এই যে পাঞ্জাব, এখনকার যেটা পাঞ্জাব আছে, কোন জায়গাটা দেখাই আপনাদের, এটা ভারতবর্ষ, যেটা আমরা দেখাচ্ছি সবসময় এটা লাগে, এই যে এই ম্যাপটা লাগে আপনাদের, এই জন্য ম্যাপের উপর দখল নিতে বলি। এই অঞ্চলটা হচ্ছে পাঞ্জাব, এটা হচ্ছে সিন্ধু, এটা বেলুচিস্তান, এবং এই অঞ্চলটা হলো খাইবার পাখতুনখোয়া। এই সবগুলি জায়গা মিলেই মুসলিমরা ছিল সংখ্যাগরিষ্ঠ এখানে, এবং এখানে একটা স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র এর কথা বলেন। আমাদের এই অঞ্চলের চিন্তাটা পরে এসছে। প্রথমে তারা এই অঞ্চলে একটা স্বতন্ত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নির্মাণের কথা ভাবে, এবং আল্লামা ইকবালের পাশাপাশি এই ধারণাটা আরো জোরদার করার চেষ্টা করেন যে ভদ্রলোক, এই নামটা গুরুত্বপূর্ণ, তিনি খুব একটা আলোচিত, কিন্তু জোরদার ভাবে তিনি প্রথম বলেছিলেন, এবং পাকিস্তান নামটাও তার দেয়া। ভদ্রলোকের নাম চৌধুরী রহমত আলী। লিখেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী, উনি ইংল্যান্ডে পড়াশোনা করতেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে। তার এই ইন্ডিয়ান ছাত্র, ইন্ডিয়ান মুসলিম স্টুডেন্ট চৌধুরী রহমত আলী, তিনি 1932 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মুসলিম স্টুডেন্টদের নিয়ে একটা মুভমেন্ট নির্মাণ করেন,
মুভমেন্ট চালু করেন, একটা আন্দোলন শুরু করেন। এটার নাম দেন তিনি পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট। পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট নাম দেন চৌধুরী রহমত আলী। নামটা মনে রাখেন, চৌধুরী রহমত আলী, ইংরেজিতে লিখে সার্চ দিয়ে দেখেন, তাকে নিয়ে অনেক গুগলে প্রচুর কলাম আছে, লেখা আছে। চৌধুরী রহমত আলী, ডিটেলস পড়তে হয়, ভাষা ভাষা পড়বেন না, সবসময় বলছি খুঁড়ে খুঁড়ে পড়তে হয়, তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরে কি তারপরে কি, এভাবে পড়তে হয়। চৌধুরী রহমত আলী আমি যখন প্রথম পাই, শুধু এই একটা নাম পড়া শুরু করছি সন্ধ্যায়, অন্তত 5 ঘন্টা ধরে ওই নামের বৃত্তান্ত, মানে তাকে নিয়ে যে ইতিহাস আছে সেটাই দেখি পড়ে শেষ করতে পারি না, শুধু চৌধুরী রহমত আলীকে নিয়ে এত বিপুল তথ্য আছে। এই চৌধুরী রহমত আলী 1932 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্রদের নিয়ে একটা সংগঠন গড়ে তোলেন, হচ্ছে পাকিস্তান ন্যাশনাল মুভমেন্ট। এবং তিনি এই শব্দটা প্রথম পাকিস্তান দেন। পাকিস্তান নামের শানে নজরুলটা কি? পি মানে হচ্ছে পাঞ্জাব। ওই যে কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এদের নামে শানে নজরুল আর পাকিস্তানের নামে শানে নজরুলের মধ্যে পার্থক্য আছে। কাজাকিস্তান, এই কাজাকিস্তান মানে হলো, কাজাক হচ্ছে ভাষা আর স্তান মানে হচ্ছে দেশ। আমাদের যেমন বাংলা ভাষা, দেশ মানে দেশ, বাংলাদেশ, তেমনি কাজাক ভাষার দেশ হচ্ছে কাজাকিস্তান, উজবেক ভাষার দেশ হচ্ছে উজবেকিস্তান, তুর্কমেন ভাষার দেশ হচ্ছে তুর্কমেনিস্তান, কিরগিজ ভাষার দেশ হচ্ছে কিরগিজিস্তান, তাজিক ভাষার দেশ হচ্ছে তাজিকিস্তান। এগুলি স্বতন্ত্র আলাদা আলাদা রাষ্ট্র, ভাষার ভিত্তিতে রাষ্ট্র। কিন্তু পাকিস্তান কিন্তু পাক তো আর কোনো ভাষা না। কাজাকিস্তান কাজাক ভাষা, তার দেশ কাজাকিস্তান, কিন্তু পাক তো ভাষা না। তাহলে পাকিস্তান নামটা কিভাবে আসছে? পাকিস্তান বানানটা কি? PAKIS, পাকিস্তান, পাকিস্তান, PA পা KIS, পাকিস্তান, পাকিস্তান। নামটা কিভাবে এসছে? পি মানে পাঞ্জাব, এ মানে আফগানিস্তান। মানে চৌধুরী রহমত আলীর চিন্তার মধ্যে আফগানিস্তানও ছিল আসলে। আফগানিস্তান এবং ভারতের এই সব অংশ নিয়ে একটা মুসলিম রাষ্ট্র। যে এখন যে পাকিস্তান এবং আফগানিস্তান, এটা দুটো মিলে একটা মুসলিম রাষ্ট্রের চিন্তা তার ছিল। তাহলে পি মানে পাকিস্তান। এখন পাকিস্তানের নামের মধ্যেও দেখেন আফগানিস্তান আছে, তাদের সাথে যে ইদানিংকার খাতের, এটার মানে ঐতিহাসিক ভিত্তিও আছে এক ধরনের। পি মানে পাকিস্তান, এ মানে আফগানিস্তান, কে মানে কাশ্মীর। পাকিস্তানের নামের মধ্যেও কাশ্মীরটা দেখেন আছে। পাক, ইতে পাকিস্তান, এতে আফগানিস্তান, কে মানে কাশ্মীর। এস মানে দুটো, সিন্ধু আর স্তান, STAN, স্তান মানে তো দেশ, ওই যে বেলুচিস্তানের স্তান। সিন্ধু মানে হচ্ছে যে এখানকার সিন্ধু প্রদেশ। এখানে হলো পিতে পাঞ্জাব প্রদেশ, এতে আফগানিস্তান, কেতে কাশ্মীর, এসতে সিন্ধু, আর স্তান মানে হচ্ছে বেলুচিস্তানের স্তান। এই সব মিলে হচ্ছে পাকিস্তান। এরকম একটা রাষ্ট্রের পরিকল্পনা তিনি দেন, এবং পরিকল্পনা দিয়ে তিনি একটা লেখা লিখেন, এবং সেই লেখাটা ইংল্যান্ডে ছড়ায়, পরে গোটা ভারতবর্ষে ছড়ায়। এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ, আমার সংগ্রহেও আছে লেখাটা, মানে ইতিহাসের প্রয়োজনে লেখাটা পড়েছি। কি ছিল লেখাটার নাম? লেখাটার নাম ছিল হচ্ছে নাও অর নেভার। কেমন? চৌধুরী রহমত আলীর এই আমি লেখাটা আপনাদেরকে দেখাচ্ছি, তাইলে আপনারা, আমি শেয়ার দিয়ে দেখাই। আমি লেখাটা পড়ছিলাম, আগেও পড়েছি, দেখেন একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, এবং সেখানে লেখা আছে যে দেখেন, নাও অর নেভার, আর উই টু লিভ অর পেরিশ ফর এভার। এখন অথবা কোনোদিনও হয়তো হবে না। আমরা কি বসবাস করব, না সারা জীবনের জন্য কাঁদবো আর কি, বা সারা জীবনের অনুতপ্ত হবো। সেখানে তিনি খুব বড় না, আপনি এই লেখাটা চৌধুরী রহমত আলী এই যে নামে গিয়ে পাবেন, চৌধুরী রহমত আলী, দেখে দেখবেন যে উইকিপিডিয়াতে তাকে অনেক বড় লেখা আছে, একটা পেজ আছে, সেখানে নাও এন্ড নেভার। আচ্ছা, নাও অর নেভার, আর উই টু লিভ অর পেরিশ ফর এভার, এটা কি দেখা যাচ্ছে? কেউ একজন একটু আনমিউট করে বলে। স্যার দেখা যাচ্ছে। ওকে, ফাইন, ঠিক আছে। এই ছোট একটা লেখা, খুব যে ঢাউস সাইজের লেখা তা না, ছোট একটা লিফলেট। এই লিফলেট হচ্ছে পাকিস্তান নামক একটা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার থিঙ্কিং, স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক বীজ বপন। জিন্নাত তার একটা বক্তব্য বলেছে, এছাড়াও আছে যে চিন্তক যারা, তাদের উচিত হলো বড় চিন্তা নির্মাণ করে দেওয়া, আর যারা মাঠে কাজ করবে তাদের হচ্ছে সেই চিন্তার বাস্তবায়ন। তো চৌধুরী রহমত আলী কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা জানা মানুষের তার একটা চিন্তা দাঁড় করিয়েছে, এবং তার এখানে লেখাটা আছে, আপনি লেখাটা বের করে সবাই পড়ে নিতে পারেন। At this solemn hour in the history of India, when British and Indian statesmen are laying the foundation of the federal constitution of that land, we address this appeal to you in the name of our common heritage, or behalf of our 30 million Muslim brother we live in Pakistan, by which we mean the 5 northern
units of India: Punjab, Northwest Frontier Province, Afghanistan Province, Kashmir, Sindh, and Balochistan, is for our sympathy and support in our grim and faithful struggle against the political crucifixion and complete annihilation. তো এই যে ছোট ছোট করে লেখা তো একটু বুঝতে অসুবিধা, এখান থেকে শুরু করে পুরোটার মধ্যে যে 2-3 পৃষ্ঠার একটা লেখা, সেই লেখা দিয়ে সে প্রথম এটা যুক্তি উপস্থাপন করে। শিরোনাম নাও অর নেভার, আর উই টু লিভ অর পেরিশ ফর এভার, এইটা ছিল লেখার বুনিয়াদ। সেই লেখাটা পাঠ করা হয় এবং সেই লেখার উপর ভিত্তি করে পরবর্তী চিন্তা কাঠামো দাঁড়ায়। সেটার উপর ভিত্তি করে মোহাম্মদ আলী জিন্নাহ তার চিন্তা উপস্থাপন করেন এবং আমাদের কি বলে শেরেবাংলাকে ফজলুল হক লাহোর প্রস্তাবে দ্বিতীয় দিন, জিন্নাহ 22শে মার্চ বক্তব্য উপস্থাপন করেন, তার পরের দিন 23শে মার্চ লাহোর প্রস্তাবটা উপস্থাপন করেন হচ্ছে আমাদের শেরেবাংলাকে ফজলুল হক। সেই লাহোর প্রস্তাবের মূল যে ভার্সন সেটাও আমার সামনে এখন আছে, অনেক বেশ লম্বা, এটা পড়তে অনেকক্ষণ লাগবে, আমি এটা এড়াতে চাই। সেখানে তিনি অবশ্য পরিষ্কার করে বলেছেন যে আমরা কি চাই। এখানে উনি বলেছেন, একটা লাইন পড়ে শোনাচ্ছি: মুসলিম আর numerically in a majority as in the northwestern and eastern zone of India should be grouped to constitute independent states in which the constituted unit shall be autonomous and sovereign. দুটো আলাদা স্বতন্ত্র রাষ্ট্র হবে, একটা হলো উত্তর পশ্চিম আর একটা পূর্ব। আমাদের এই অঞ্চলের কথা বলেছে, এটা শেরেবাংলাকে ফজলুল হকের লাহোর প্রস্তাবের যে রেজুলেশনটা, সেই রেজুলেশনটা পড়ে শুনলাম, এখানে বড় রেজুলেশন আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে দ্বিজাতি তত্ত্ব বা সেপারেট রাষ্ট্রের কথা কে বলেছেন? মোহাম্মদ আলী জিন্নাহ, আমাদের শেরেবাংলাকে ফজলুল হক, বা তার আগে চৌধুরী রহমত আলী, বা কি বলে আল্লামা ইকবাল। খুব ভালো কথা। আমাদের বাকি নেতাদের অবস্থান কি ছিল? তখনকার তরুণ নেতা শেখ মুজিব এটার সাপোর্টার ছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এটার সাপোর্টার ছিল, শেরেবাংলাকে ফজলুল হক তো এটার সাপোর্টার ছিলেনই, উনি নিজে উপস্থাপন করেছেন। আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এটার সাপোর্টার ছিল। আমাদের যত নেতা এই প্রশ্নে গণভোট হয়েছে বা এই প্রশ্নে যে মতামত তৈরি হয়েছে, সেখানে মুসলমানরা একেবারে 80% বা তারও বেশি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের পক্ষে ছিল। ফলে আলাদা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা আলাদা রাষ্ট্র হবে, এটার জন্য মুসলিমদেরকে অ্যাপারেন্টলি মনে করা হয় যে তারাই কারণ, তাদের কারণে একটা আলাদা রাষ্ট্র হয়েছে। আমরা ইতিহাস পড়ে তাই বুঝি, এতদিন তাই জানতাম, কিন্তু ঘটনার গভীরতা আরো আছে এবং আসল ঘটনা কি হয়েছিল তা বোঝার জন্য আমাদের আরেকটু পিছনে যেতে হবে। আপনাদের আপত্তি না থাকলে আমি আর কয়েক মিনিট নিতে চাই। আমি যে ঘটনা চৌধুরী রহমত আলীর কথা বললাম, এটা 1932 সালের ঘটনা, বা আল্লামা ইকবালের ঘটনা 1930 সালের ঘটনা, কিংবা কি বলে মোহাম্মদ আলী জিন্নাহর ঘটনা 1940 সালের ঘটনা। দ্বিজাতি তত্ত্বের এই সব আলাপগুলি সব 30, 32, 40 এই সালের দিকে হচ্ছে। কিন্তু শুধু কি মুসলিমদের কারণে বা মুসলিমরা এটা আলাদা হয়ে যেতে চেয়েছে, তার ভিত্তিতে এই দেশটা ভাগ হয়েছে? বা দ্বিজাতি তত্ত্বের জন্য দায় বা যদি কারণ কিছু থাকে সেটার জন্য শুধু তারাই দায়ী? বা তারা দায়ী অবশ্যই, কিন্তু শুধু কি তারাই দায়ী? বা তাদের ইচ্ছে কি শুধু এটা ছিল? বা শুধু কি তারাই চেয়েছে, নাকি আরো ঘটনা আছে? এইটা বোঝার জন্য আমরা মানে এটা কি এই যে দুটো জাতি, যে আলাদা আলাদা দুটো জাতির জন্য আলাদা দুটো রাষ্ট্র হবে, এটা কি শুধু মুসলিমদেরই ইচ্ছে ছিল কিনা? আমরা তাই জানতাম যে এটা শুধু মুসলিমদের ইচ্ছে। আমাদের এই চিন্তার সাথে দ্বিমত করছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য একটা বই লিখেছেন, ইতিহাসের ধুলোকালি। আমি এই বইটাকেও মাস্ট রিড বই মনে করি। এর মধ্যে ইতিহাসের মেলা ঘটনার আমরা যা জানি তার ভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে, খুব শক্তি দিয়ে, যুক্তি দিয়ে। এই বইটার খুব বেশি দাম নয়, বইটার দাম হচ্ছে হার্ড কভার 270 টাকা বা পেপার ব্যাগ 250 টাকা। ইতিহাসের ধুলোকালি, ইতিহাসকে যারা মানে আরো খুঁড়ে খুঁড়ে দেখতে চান তাদের জন্য এটা সহায়ক হবে। পিনাকি ভট্টাচার্যের ইতিহাসের ধুলোকালি বইয়ের প্রথম চ্যাপ্টারে তিনি কি বলছেন? আচ্ছা, আমি যে বইটার আগে রেফারেন্স দিলাম সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, বইটার নাম বাংলাদেশের ইতিহাস, 1905 থেকে 47। এই যে জিন্নাহর বক্তব্য আছে সেখানে, বইয়ের নামও লিখতে পারেন, বাংলাদেশের ইতিহাস 1905 থেকে 1947। বাংলাদেশের ইতিহাস 1905 থেকে 1947 লিখেছেন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। 1905 থেকে 47 লিখেছেন ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। আচ্ছা,
তো সে ওই বইটা পড়ে দেখি যে জিন্নাহ, তারপরে আল্লামা ইকবাল, চৌধুরী মাহমুদ আলী বা আমাদের শেরেবাংলা পুস্তক, এরা দ্বিজাতি তত্ত্ব এগিয়ে নিয়ে গেছে বা তাদের নেতৃত্বে দ্বিজাতি তত্ত্ব কায়েম হয়েছে, দুটো জাতি এবং আলাদা দুটো রাষ্ট্র কায়েম হয়েছে। ওকে, খুবই ভালো কথা। কিন্তু পিনাকি ভট্টাচার্য বলছে যে না, ওইটা ঘটেছে পরে সত্য, কিন্তু এই ভাঙন প্রক্রিয়া শুরু হয়েছে আরো আগে। কিভাবে? তার ইতিহাসের ধুলো কালো বইটার প্রথম চ্যাপ্টারে তিনি বলছেন, প্রথম চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে ভারত ও বাংলা ভাগের দায়। পিনাকি ভট্টাচার্য তার বইয়ের প্রথম চ্যাপ্টার, যেটা ভারত ও বাংলা ভাগের দায়, সেখানে তিনি বলছেন যে দ্বিজাতি তত্ত্বের জন্ম, শিরোনাম মানে এটা সাব শিরোনাম, দ্বিজাতি তত্ত্বের জন্ম কিভাবে হয়েছে। উনি বলছেন দ্বিজাতি তত্ত্বের জন্য সেকুলার সমাজ মুসলিম লীগকে দায়ী করে, কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগেই, ঊনবিংশ শতাব্দী মানে হলো 1801 থেকে 19 মানে 1899 সাল পর্যন্ত, বা 1800 সাল থেকে 1899 সাল পর্যন্ত, এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী। আর 1900 সাল থেকে 1999 হচ্ছে বিংশ শতাব্দী। তো উনি বলছেন যে ঊনবিংশ শতাব্দী মানে 1800 থেকে 1899, এই ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগেই হিন্দু জাতি ধারণার উদ্ভব হয়। হিন্দু শব্দটা জাতি শব্দের সমার্থক হিসেবে ব্যবহৃত হতে থাকে। হিন্দু শুধু ধর্ম হিসেবে না, একটা আলাদা জাতি হিসেবে এটা ব্যবহৃত হতে থাকে। এই হিন্দুত্বের ধারণাকে প্রথম প্রাতিষ্ঠানিক রূপ দেন যিনি, তার নাম হচ্ছে সাভারকার। আপনি নামটা নোট রাখতে পারেন, তাকে নিয়ে ইন্ডিয়াতে অনেক আলোচনা আছে। এখন যারা ক্ষমতায় আছেন, এই যে কি বলে নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের আদর্শিক যিনি ভিত্তি নির্মাতা, হিন্দুত্বা বলে, হিন্দুত্বা মানে হিন্দু জাতির যে চেতনা, মুসলিম জাতি গোষ্ঠীর মধ্যে যেমন চেতনা নির্মাণকারী মানুষ আছে, তেমনি হিন্দু একটা আলাদা জাতি, তাদের স্বতন্ত্র সত্তা আছে, তাদের মানে জাতি হিসেবে তাদের স্বতন্ত্র বিকশিত হওয়ার অধিকার আছে, বা হিন্দু জাতীয়তাবাদ বলে একটা ব্যাপার আছে। হিন্দু জাতীয়তাবাদকে আমি বলছি যে হিন্দিতে বলে হিন্দুত্বা। এই হিন্দুত্বা ধারণাটা প্রথম যিনি দেন, তিনি নাম হচ্ছে সাভারকার। সাভারকারের পুরো নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। আপনি সাভারকার লিখে সার্চ দিলেই আসবে, SAVARKER এরকম হয়তো নাম, বাংলায় সাভারকার, সাভারকার। তিনি সাভারকার, পিনাকি ভট্টাচার্য তার বই বলছেন, সাভারকার হিন্দু শব্দটাকে ডিফাইন করেন এভাবে। তিনি বলেন হচ্ছে হি হু কনসিডার ইন্ডিয়া অ্যাজ বোথ দেয়ার ফাদারল্যান্ড অ্যান্ড হলি ল্যান্ড। হিন্দু হচ্ছে তারাই যারা ইন্ডিয়াকে তাদের ফাদারল্যান্ড মনে করে এবং হলি ল্যান্ড মনে করে। মুসলিমরা যেমন মক্কা মদিনাকে মনে করে তাদের হলি ল্যান্ড, তেমনি যারা ইন্ডিয়াকে হলি ল্যান্ড মনে করে মক্কা মদিনার মতোই, তাদের মতো করে তারা হচ্ছে হিন্দু। তার মানে হচ্ছে যে একজন হিন্দু, সে যদি জার্মানও হয় এবং সে যদি মনে করে তার হলি ল্যান্ড হচ্ছে ইন্ডিয়া, তিনি হিন্দু এবং তারা এক জাতি। উনি বলছে হিন্দু মানে ভারতে বাস করতে হবে, নট নেসেসারিলি সে জার্মানি হতে পারে বা সৌদি আরবিয়া, ফ্রান্স হতে পারে বা ইটালি। তিনি যে দেশেই বাস করুক না কেন, তিনি যদি কনসিডার করেন যে ইন্ডিয়া হচ্ছে তার ফাদারল্যান্ড এবং হলি ল্যান্ড, তিনি তাহলে হিন্দু। এই হিন্দু হওয়ার শর্ত হচ্ছে তাকে ইন্ডিয়ায় বসবাস করতে হবে, হিন্দু হইতে হবে তা না, তাকে ইন্ডিয়াকে মনে করতে হবে হলি ল্যান্ড। আচ্ছা, একজন দার্শনিকের কথা বলছে, কোনার্ড আর কি। কোনার্ড তার ডিকলোনিয়ালাইজেশন দ্য হিন্দু মাইন্ড, ডিকলোনাইজেশন দ্য হিন্দু মাইন্ড একটা বইয়ের উদ্ধৃতি তিনি দিচ্ছেন, নাম নোট নিতে পারেন, আমি এটা নিয়ে বিস্তারিত পড়বো, এজন্য এখানে চিহ্ন দিয়ে রাখছি, আমি এটা নিয়ে এখনো পড়িনি। বইটার নাম হচ্ছে ডিকলোনাইজেশন দ্য হিন্দু মাইন্ড। এই বইটার উদ্ধৃতি দিয়ে পিনাকি বলছেন যে বইয়ে লিখেছেন, এই সংজ্ঞা সকল আব্রাহিমিক ধর্ম যেমন মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু জাতিসত্তার মানে আচ্ছা, এই সংজ্ঞা মানে এই যে যারা হলি ল্যান্ড মনে করবে ভারতকে, শুধু তারাই ভারতের নাগরিক বা তারা হিন্দু, এই সংজ্ঞাটা মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিদের হিন্দু জাতিসত্তার ধারণার বাইরে ঠেলে দিল, যে তারা হিন্দু নয়, যারা ভারতকে হলি ল্যান্ড মনে করে না আর কি, তারা হিন্দু নয়। এবং এই হিন্দু জাতি গঠনের বাইরে যাদের রাখা হলো, তারা তো সাভারকারেরই আলাদা আরেকটা জাতি হিসেবে পরিচয় করিয়ে দিলেন।
হিন্দু জাতির ধারণা প্রতিষ্ঠা করার ফলে ভারতে তার পাল্টা একাধিক জাতির ধারণা প্রতিষ্ঠিত করার অনুকূল পরিবেশ তৈরি হলো। সাভারকর যখন ভারতে হিন্দু জাতিগোষ্ঠী বলে একটা আলাদা জাতির পরিচয় করিয়ে দিলেন, তখনই অন্যদের সামনেও রাস্তা খুলে গেল যে তারাও তাদের জাতীয়তার ভিত্তিতে আলাদা একটা জাতির গোষ্ঠী তারা নির্মিত হবে। সেটা পিনাকি এরপরে বলছেন যে এই হিন্দুত্বের জাতি কল্পনায় মারাত্মক দীর্ঘমেয়াদী সমস্যার জন্ম দিয়েছে। হিন্দু ধর্ম ও জাতি যদি অভিন্ন হয় তাহলে নেপাল নামক তো কোনো রাষ্ট্রের অস্তিত্বই থাকার কথা না। নেপালের ধর্ম তো হিন্দু, কিন্তু তারপরে তাদের হিন্দু আর ধর্ম আর জাতি যদি একই হয় তাহলে নেপাল নামে আর একটা রাষ্ট্র কেন থাকছে, এটা পিনাকি জিজ্ঞেস করছে। নেপাল হিন্দু প্রধান একটি দেশ, কিন্তু ভারত নয়। তাহলে নেপাল তো কোনোভাবেই নিজেদের হিন্দু পরিচয় দেওয়ার জন্য ভারতকে পিতৃভূমি বা পবিত্র ভূমি ভাবতে পারে না। ভারতের সাথে হিন্দু প্রধান রাষ্ট্র নেপালের সমস্যার একটি ঐতিহাসিক সূত্র এখানেও থাকতে পারে, যেখানে হিন্দুরা সংখ্যালঘু এবং হিন্দু সম্প্রদায়ের জন্য অন্য সম্প্রদায়ের সাথে মিলিতভাবে রাষ্ট্র গঠন, এটা হিন্দুত্বের সংজ্ঞার জন্য কার্যত মানসিকভাবে খুব জটিল হয়ে যায়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আছে, তাদের পলিটিক্যাল এজেন্ট হিসেবে ভারত রাষ্ট্র একটা সম্ভাবনা হয়ে বিরাজ করতে থাকে। হিন্দু জাতীয়তাবাদীদের মূল বক্তব্য হচ্ছে পৃথিবীর হিন্দু জাতি বলে বহু প্রাচীন গরিমায় দীপ্ত এক মহান স্বতন্ত্র জাতি আছে। হিন্দু জাতির ধর্ম যেমন স্বতন্ত্র, তাদের ভাষাও তেমন স্বতন্ত্র। এটা যেমন জিন্না যেমন বলতেছিলেন যে মুসলিম জাতি স্বতন্ত্র, তাদের আলাদা বিশ্বাস স্বতন্ত্র, এই কথাটা আরো আগে বলা শুরু করেছেন সাভারকর, যে তাদের জাতি আলাদা, গৌরবদীপ্ত জাতি এবং তারা একটা স্বতন্ত্র জাতি, তাদের ভাষা আলাদা। হিন্দু জাতি সম্পর্কিত এই ভাবনাই হিন্দুত্বের জন্ম দেয়, যার পলিটিক্যাল এক্সপ্রেশন ছিল দ্বিজাতি তত্ত্ব, আর সেটাই হয়ে দাঁড়ায় ভারত ভাগের কারণ। এই হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জাতীয়তাবাদের মেরুদণ্ড। এদিকে আমরা যদি দেখি মুসলমানদের আলীগড় আন্দোলনের নেতা সৈয়দ আহমদ 1883 সালে বলেছিলেন, ধর্ম নির্বিশেষে ভারতবর্ষে বসবাসরত সকলেই একটি জাতি। এমনকি ভারত ভাগের অনেক পরেও জিন্নার মুখে ছিল ঐক্যের সুর। 1928 সালের ডিসেম্বরে এক সর্বদলীয় সম্মেলনে তিনি বলেন, উই আর অল, 1928 সালে জিন্না বলতেছেন এটা, উই আর অল son of this land মানে ইন্ডিয়া, we have to live together, believe me, there is no progress for India until the Muslims and the Hindus are united. জিন্না 1928 সালে বলছেন যে মুসলমান আর হিন্দুরা যদি একসাথে না হয় তাহলে এখানকার প্রোগ্রেস হবে না। আমরা সকলেই মাটির সন্তান এবং আমাদের সকলকেই একসাথেই বাঁচতে হবে। বিশ্বাস করুন, ভারতের কোনো অগ্রগতি হবে না যদি হিন্দু আর মুসলমানরা ঐক্যবদ্ধ না হয়। জিন্না বলছে 1928 সালে। 1937 সালে আহমেদাবাদে হিন্দু মহাসভার 19তম অধিবেশনে সাভারকর বলেন, দেয়ার আর টু অ্যান্টাগনিস্টিক নেশনস, দুটো প্রতিপক্ষ বা শত্রুভাবাপন্ন জাতি আছে, লিভিং সাইড বাই সাইড ইন ইন্ডিয়া। ইন্ডিয়া ক্যানট বি অ্যাজিউমড টুডে টু বি এ ইউনিটারিয়ান অ্যান্ড হোমোজেনাস নেশন। ইন্ডিয়া এক জাতি, একটা হোমোজেনাস জাতি হইতে পারে না। অন দ্য কন্ট্রারি, there are two nations in the main, the Hindus and the Muslims. In India, several politicians commit the serious mistake in supporting that India is already welded. দুইটা জাতিতে এক জাতিতে পরিণত হয়েছে, এরকম একটা বিপুল ভুল ধারণা অনেক নেতা করতেছে। into a harmonious nation, তারা একটা হারমোনিয়াস নেশন হয়েছে, এটাও তাদের ভুল ধারণা। or that it could be welded, thus for the mere wish to do so. সে বলছে যে ইন্ডিয়াতে পরস্পর দুটো ভিন্ন বৈশিষ্ট্যের জাতিগোষ্ঠী বাস করে, তারা মেল্ডেড হবে, তারা একসাথে মিলে মিশে যাবে, এটা একটা বিপুল ভুল ধারণা। অনেক নেতাই এই ভুল ধারণার মধ্যে আছে। এই কথা বলছে সাভারকর 1937 সালে, জিন্নার ঘোষণারও 3 বছর আগে। এই সভার প্রায় 17 বছর আগেই এসেনশিয়াল অফ হিন্দুত্বা নামে সাভারকরের একটা পুস্তক, যে পুস্তকে তিনি দ্বিজাতি তত্ত্ব আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন, মানে সেটা 1920 সালের দিকে। এটা হিন্দুদের একটি একক জাতি হিসেবে ঘোষণা করা হয়, যেখানে এই সভার 3 বছর পরে লাহোর অধিবেশনে অল ইন্ডিয়া মুসলিম লীগের সভায় জিন্না ও সাভারকর উত্থাপিত হিন্দু মহাসভার দ্বিজাতি তত্ত্ব গ্রহণ করে। জিন্না এটা গ্রহণ করে, সাভারকর উত্থাপিত ওই দ্বিজাতি তত্ত্বের ধারণাটাকে। ঘটনার পরস্পর বিবেচনা করলে পাকিস্তান সৃষ্টির পেছনে দ্বিতীয় অবদান ভারতীয় মুসলমানদের। পাকিস্তান প্রতিষ্ঠার প্রথম ভিত্তি তৈরি করে দেন সাভারকর হিন্দু জাতি তত্ত্ব দিয়ে। নেহেরু তার অটোবায়োগ্রাফি, জওহরলাল নেহেরু তার অটোবায়োগ্রাফি আত্মজীবনীতে লিখেছেন, সোশ্যালি স্পিকিং, দ্য রাইভাল অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম ইন 1907 was definitely reactionary.
সামাজিকভাবে বলতে গেলে 1907 সালে ভারতীয় জাতীয়তাবাদের পুনরুত্থান অবশ্যই প্রতিক্রিয়াশীল ছিল। হিন্দু মহাসভার হিন্দুত্ববাদের চর্চায় মুসলিম লীগের প্রভাব বাড়াতে সাহায্য করে রমেশচন্দ্র মজুমদার। পিনাকি রমেশচন্দ্র মজুমদার কোট করছেন। রমেশচন্দ্র মজুমদার ভারত উপমহাদেশের খুব নামকরা ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিলেন। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার গ্যালারি আছে। তিনি ভারতের ইতিহাস শিরোনামে, বাংলাদেশের ইতিহাস শিরোনামে 4 খণ্ডের বই লিখেছেন রমেশচন্দ্র মজুমদার, অনেক উঁচু মানের ইতিহাসবিদ। তাকে নিয়ে আমি একটা লেখাও দিয়েছিলাম। তার একটা আত্মজীবনী আছে, আমি এটা সবাইকে পড়তে বলি। রমেশচন্দ্র মজুমদারের খুব গুরুত্বপূর্ণ একটা আত্মজীবনী হচ্ছে জীবনের স্মৃতি দ্বীপে। এটা সূচিপত্র প্রকাশনী বের করেছে, পড়তে পারেন। আপনি এটা নোট নেন। আপনারা একটু ম্যাচিউর হতে হবে পড়ার ক্ষেত্রে, যদি যারা একটু পরিণত হয়েছেন তাদের জন্য সুবিধা হবে। ইতিহাসের অনেক, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বা 1920-30 এই সময়ের দিকে বা 1900 সালের দিকে যে কলকাতা ঢাকাকে কেন্দ্র করে যে ব্যাপারগুলি, একই সাথে নানান স্মৃতির বর্ণনা আছে। ওনার নিজের জীবনের স্মৃতি আছে। বইটার নাম জীবনের স্মৃতি দ্বীপে। জীবনের স্মৃতি দ্বীপে এটা লিখেছেন রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার, যিনি কোনোভাবেই উনি তো সনাতন ধর্ম অনুসারী ছিল, তিনি একটা বই লিখেছিলেন স্ট্রাগল ফর ফ্রিডম। সেখানে তিনি লিখেছেন, পিনাকি বলছেন যে দ্য আউটবাস্ট অফ হিন্দু মহাসভা সার্ভ টু স্ট্রেনথেন দ্য পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ মুসলিম লীগ। এই যে মুসলিম লীগ যে মুসলমানদের আলাদা একটা জাতিগোষ্ঠী তৈরি করার ধারণা দিচ্ছে, সেই ধারণাটা আগুনে ঘি ঢেলে দিয়েছিল মূলত হিন্দু মহাসভা। যারা আলাদা অনেক আগে থেকেই যারা বলছিল যে হিন্দুরা একটা পৃথক জাতি, তারাই মূলত মুসলিম লীগকে শক্তিশালী করার সুযোগ করে দিচ্ছিল। দ্বিজাতি তত্ত্বের জনক জিন্না নয়, সাভারকার। অথচ কি আশ্চর্য, ভারত ও বাংলাদেশের সেকুলারেরা এই দ্বিজাতি তত্ত্বের জন্ম দেওয়ার জন্য জিন্না আর মুসলিম লীগকে তুলাধুনা করে, অথচ গল্পটা অন্যরকম। এবং সেখানের পরে আরেকটা শিরোনাম বলছেন যিনি, ভারত ভাগের দায় কি মুসলমানদের আর জিন্নার। এবং সেখানে পিনাকি ভট্টাচার্য বলছেন যে মুসলমানরা বা জিন্না কখনোই প্রথম দিকে ভারত ভাগ চায়নি, চেয়েছে কংগ্রেস নেতা লালা রাজপত রায়। এটা লালা রাজপত রায় কংগ্রেসের নেতা ছিলেন, আরো নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। আচ্ছা, গান্ধীর অসহযোগ আন্দোলন 1922 সালে প্রত্যাহার করার পর কলকাতা, এলাহাবাদ, দিল্লি এসব স্থানে হিন্দু মুসলমানদের দাঙ্গার পর এক নিদারুণ সাম্প্রদায়িক অধ্যায় শুরু হয়। অসহযোগ আন্দোলন ছিল মহাত্মা গান্ধী ও ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিচালিত ভারতব্যাপী সহিংস গণ আইন অমান্য করা আন্দোলনগুলির মধ্যে সর্বপ্রথম। 1920 সালের সেপ্টেম্বর থেকে 1922 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গান্ধী যুগের সূত্রপাত ঘটায়। এই দাঙ্গার তরঙ্গে সবচেয়ে বীভৎস দাঙ্গা ছিল কোহটের দাঙ্গা। জনৈক হিন্দু ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে পদ্মাকারে একটি পুস্তক লেখেন। পুস্তিকাটি প্রকাশ করেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কোহট শহরের সনাতন ধর্মসভার সম্পাদক জীবন দাস। 1924 মারা যায়, শত শত বাড়ি ভস্মীভূত হয়। দেখেন মিল আছে। আমরা যে এখন অবাক হয়ে যাই কোরআন অবমাননার ব্যাপারটা নিয়ে, একই ধরনের ঘটনা 100 বছর আগেও হয়েছে। এক পক্ষ আর এক পক্ষের ধর্মগ্রন্থ, সেটা মুসলিমরাও হিন্দুদের ক্ষেত্রে হয়তো করেছে, হিন্দুরা মুসলিমদের ক্ষেত্রে হয়তো করেছে, তাদের ধর্ম অবমাননা করেছে, একটা অংশ হয়তো করেছে, সেটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে পুরো সম্প্রদায়ের মধ্যে, এবং দুই সম্প্রদায়ের সংঘাতে অনেক মানুষ মারা গেছে। তখন তো ব্রিটিশ রাজ, তারা আমরা মারা গেলি তাদের কি। এখন না হয় সরকার হস্তক্ষেপ করে মৃত্যু সংখ্যা 4-5 জনে সীমিত থাকে, কিন্তু গন্ডায় গন্ডায় শত শত মানুষ এই পরস্পরের এই ধর্মকে আঘাত করা নিয়ে দাঙ্গা হয়েছে এবং দাঙ্গায় মারা গেছে। দাঙ্গার বিষয়বস্তু দারিদ্র্য বিমোচন নয়, ক্ষুধা দূর করা নয়, এই যে পরস্পরের ধর্মকে আঘাত করা। দুই পক্ষই এই কাজটা করেছে। আচ্ছা, পিনাকি বলছেন তার বইয়ে, কংগ্রেস থেকে লালা রাজপত রায়কে এই দাঙ্গার বিষয়ে বিস্তৃত অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এই প্রতিবেদনেই লালা রাজপত রায় ভারত ভাগ করে হিন্দু প্রধান আর মুসলিম প্রধান দুটো দেশ সৃষ্টির প্রস্তাব করেন। ভারত ভাগই হিন্দু মুসলিম বিরোধ ও হিংসার যথার্থ সমাধান বলে তিনি উল্লেখ করেন। ভারতীয় কংগ্রেসের নেতা লালা রাজপত রায়, তিনি ওই দাঙ্গার পর 1924 সালের দাঙ্গা, কিন্তু জিন্না ঘোষণা করার 16 বছর আগে, দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেওয়ার 16 বছর আগে লালা রাজপত রায় বলছেন এই দাঙ্গায় আমি নির্মোহভাবে গবেষণা করে দেখলাম বা বিশ্লেষণ করে দেখলাম বা অনুসন্ধান করে দেখলাম যে দুই জাতিগোষ্ঠীর মধ্যে যে তিক্ততা, তার সমাধান হইতে পারে কেবলমাত্র দুটো জাতির জন্য যদি আলাদা রাষ্ট্র হয়, তাহলে, তাছাড়া না। লালা রাজপত রায়ের ভারত ভাগের প্রস্তাব করার 5 বছর পর আল্লামা ইকবাল 1930 সালের ডিসেম্বরে
ভারত ভাগের প্রস্তাব দেন। সেই প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব বলে বিবেচিত হয় এখন। 1932 সালে যদিও বই বলছে 1932, এখানে অবশ্য 1933 সাল লিখছে। 1933 সালে ইংল্যান্ড প্রবাসী চৌধুরী রহমত আলী কেমব্রিজ থেকে নাও অর নেভার নামে একটি পুস্তিকা লেখেন। তিনি সেখানে বলছেন এই ভূখণ্ডে শান্তি ও প্রশান্তি কোনোটাই আসবে না যদি আমরা মুসলমানদের প্রতারণা করে একটি হিন্দু প্রধান ফেডারেশনে ঢুকিয়ে ফেলি, যেখানে আমরা আমাদের নিজেদের মঞ্জিলের প্রভু হতে না পারি, আমাদের আত্মার নেতা না হতে পারি। তিনি এই নতুন রাষ্ট্রের নাম করেন পাকিস্তান, এবং সেখানে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন কিভাবে হবে পাকিস্তানে। এই চ্যাপ্টারে অনেক তথ্য সহ দিয়েছেন যে ভাগের জন্য কখন কে কি দায়ী ছিলেন। এবং যেমন ধরেন লাহোর প্রস্তাবের পর এই প্রস্তাব পেশ হওয়ার 20 দিনের মধ্যে 6 জুন সম্পূর্ণভাবে প্রথম মেনে নেয় মুসলিম লীগ। এর 1 মাস পর, মানে 2 জাতি আলাদা জাতি হবে, ক্যাবিনেট মিশন প্রস্তাব দেয়, সরি এটা ব্রিটিশদের প্রস্তাব, সেই প্রস্তাব হওয়ার 20 দিনের মধ্যে মুসলিমরা এটা মেনে নেয়। এর 1 মাস পর 6 জুলাই কংগ্রেস এই প্রস্তাবকে শর্ত সাপেক্ষে স্বীকার করে। 10 জুলাই কংগ্রেসের নতুন সভাপতি জওহরলাল নেহেরু এই প্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করে। নেহেরুর প্রতিক্রিয়ায় জিন্না ক্ষুব্ধ এবং আশাহত হয়। 19 জুলাই আগের দেওয়া স্বীকৃতি প্রত্যাহার করে নেয়। প্রখ্যাত ঐতিহাসিক অসীম রায় লিখেছেন, ইতিহাসের কাঠগড়ায় দেশ বিভাগের সম্পূর্ণ বিরোধী মিশন ক্যাবিনেট মিশন আর কি পরিকল্পনা হত্যার আসামি ভারতীয় জাতীয় কংগ্রেস। আচ্ছা যাই হোক, ভারতীয় জাতীয় কংগ্রেস, সরি এখানে একটা কথা বলি, ভারতীয় জাতীয় কংগ্রেস একটু বলি, ইংল্যান্ড থেকে 1946 সালে একটা মিশন এসেছিল, নাম ক্যাবিনেট মিশন। তারা কিন্তু গোটা ভারতবর্ষকে একটা রাষ্ট্র রাখার কথা বলছিল, যে গোটা ভারতবর্ষ একটা রাষ্ট্রই থাকুক, তাদের শাসন ব্যবস্থা কি হবে আমরা এটা ঠিক করব, বা আপনারা গণপরিষদ গঠন করে নিজেদের সংবিধান নিজেরাই বানাবে। এই ক্যাবিনেট মিশনের প্রস্তাব দেওয়ার 20 দিনের মধ্যে এটা জিন্না মেনে নিয়েছিল, যে হ্যাঁ ঠিক আছে, আমাদের অনেকটা যে কনফেডারেশন করে থাকা আর কি, যেমন স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এরকম যেরকম কনফেডারেশন করে আছে, এরকম আলাদা আলাদা প্রদেশ থাকবে, একটা কেন্দ্রীয় রাষ্ট্র থাকবে, কিন্তু আলাদা আলাদা প্রদেশ, আলাদা আলাদা তাদের থাকবে, মানে স্বতন্ত্র আইনসভা, তাদের মানে কনফেডারেশন করে অনেকগুলি রাষ্ট্র একসাথে থাকা, ফেডারেশন করে থাকা। এইটা জিন্না মেনে নিয়েছিল, জওহরলাল নেহরু এটা মেনে নেননি। এটা পিনাকি ভট্টাচার্য তার এই বইটাতে বলছেন। পাতারির বইয়ের পরের চ্যাপ্টার হচ্ছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে। এখন যেটা ইন্ডিয়া থেকে অস্বীকার করা হচ্ছে যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের খুব অবদান নেই ইত্যাদি ইত্যাদি, অথচ ভারতের যে ইন্ডিয়া গেট, সেখানে দেখা যাচ্ছে যারা স্বাধীনতা আন্দোলন করেছে মারা গেছে, তাদের যে তালিকা আছে সেখানে 70% হচ্ছে মুসলিমদের নাম আছে। কিন্তু মানে ফলে মোহাম্মদ আলী জিন্না ভারত ভাগ করতে চেয়েছিলেন, কিন্তু তারও আগে লালা রাজপত রায়, তার আগে সাভারকার, তারাও ভারতকে আলাদা করার চেষ্টা করেছেন। এবং এই যে দুই পক্ষেরই সম্মিলিত চেষ্টার ফলে অথবা একসাথে মিলিত হইতে না পারার প্রেক্ষিতে 1947 সালে দেশ ভাগ হয়। 1947 সালে যেদিন দেশ ভাগের আলাপটা হয় এবং স্বতন্ত্র পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি ওই ভিডিওটার একটা ক্লিপ একটু আপনাদের দেখাই, যেখানে বক্তব্য দিচ্ছিল আলাদা করে জিন্না। এক পাশে নেহেরুটা আমি পাইনি, নেহেরুটা খুঁজলে পাওয়া যাবে। আমি আচ্ছা নেহেরুটা পাবো না। আচ্ছা একটু, এই যে দেখেন এখানে একটা ভিডিও শেয়ার করেছে, এটা আমার কাছে ডাউনলোড করা আছে। এটা যেদিন 1947 সালে 14 আগস্ট দুইটা দেশ আলাদা হয়ে গেল, ব্রিটিশদের সর্বশেষ ভাই এখানে গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। তার নেতৃত্বেই পার্টিশন হয়ে যায়, দুই দেশ আলাদা হয়ে যায়। এবং এখানে আমরা দেখবো যে মাউন্ট ব্যাটেন তার স্ত্রী সহ গাড়িতে আসছেন। সেই আলাদা হওয়ার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বা আলাদা হওয়ার পরে যে পাকিস্তান স্বতন্ত্র রাষ্ট্র হয়, সেই স্বতন্ত্র রাষ্ট্র অনুষ্ঠানে আসার যে সময়টা আর কি। সরি এটা মনে হয় কথা শোনা যাচ্ছে না, আমি সরি এটা শুধু শোনা যাচ্ছে, নিশ্চয়ই শব্দ শোনা যাচ্ছে না। ও সাউন্ড তো দেয়া আছে, শোনা যাওয়ার কথা। শব্দ কি শোনা যাচ্ছে? শব্দ শোনা শুরু হয়েছিল, শোনা যাচ্ছিল শব্দ? ওকে হ্যাঁ, ওকে হ্যাঁ ঠিক আছে, ওকে। 1947 সালের 14 আগস্টের ভিডিও। On 14th August 1947,
The last Viceroy of India, Lord Mountbatten, formally transferred power to এই যে the ঢুকলো হলো মাউন্টব্যাটন এবং তার স্ত্রী সহ গাড়িতে ঢুকলো আর কি। Constituent Assembly of Pakistan. Replying to the address of the Viceroy on the occasion, the Quaid-e-Azam said, Your Excellency, এখানে ভাইসরয় সহ সবাই আছে, সেখানে কায়েদ আজমের বক্তব্য আর কি। I thank His Majesty the King all the communities in Pakistan. We shall remain friends. Tolerance and regard and respect for their faiths and এই beliefs. এইটা কি বলে, এই ভিডিওটার শব্দগুলি খুব পরিষ্কার না, তো এই জন্য সবটি শোনার কষ্ট আপনাদের দিতে চাইলাম না, কিন্তু আমি শুনেছি পুরো বক্তব্যটা। মানে সেই আলাদা হয়ে যাওয়ার বক্তব্য, কেন সে যুক্তি উপস্থাপন করছে যে কেন আমরা আলাদা হলাম, এটার পিছনে কারণগুলি কি কি ছিল, এটা ইত্যাদি ইত্যাদি। নেহরুরও হয়তো বক্তব্য পাওয়া যাবে, আমি এগুলি সংগ্রহ করবার চেষ্টা করতেছি, আমরা পরবর্তীতে এগুলি দেখবো ইনশাল্লাহ। তো ইতিহাসে যা ঘটেছে আমরা সেটাকে চাইলেও ফিরিয়ে আনতে পারবো না। আবার খুব অদ্ভুত ব্যাপার, জিন্না কিন্তু নিজে যে খুব ধার্মিক মানুষ ছিলেন তা না, কিন্তু জিন্না নামাজ কালাম কেউ পড়তে দেখে নাই কখনো, সিগারেট খেতেন, অনেকে বলে মদ্য খেতেন, যাই হোক অনেক ট্যালেন্টেড মানুষ ছিলেন, তার একাডেমিক ক্যারিয়ার খুব শক্তিশালী, এটা বলেছে তিনি, খুব তুখোর ব্যারিস্টার ছিলেন, কিন্তু রিলিজিয়াস মানুষ ছিলেন না। কিন্তু একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন রিলিজিয়নের ভিত্তিতে। জিন্না রাষ্ট্র যেটা প্রতিষ্ঠা করলেন সেটা অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। বিপরীত ক্রমে ওই সময় যেটা মানে ইসলামী দল যেটা ধরেন জামাত ইসলাম, এখনো আছে জামাত ইসলাম, তারা কিন্তু আবার পাকিস্তান আলাদা রাষ্ট্র হওয়ার বিরোধিতা করেছিল, তখন ভারত ভাঙার বিরোধিতা করেছিল। জামাতের অবস্থান ভেরি ইন্টারেস্টিং। 1971 সালে তারা পাকিস্তান ভাঙার বিরোধিতা করেছে, পাকিস্তান ভেঙে আলাদা একটা রাষ্ট্র হবে এটা ভাঙার বিরোধিতা করেছে, এবং ভেরি অদ্ভুত ভাবে 1947 সালে তারা ভারত ভেঙে পাকিস্তান হওয়ার বিরোধিতা করেছে। 1947 সালে তারা ভারতের পক্ষে ছিল এবং ইউনাইটেড ভারত থাকবে এটার পক্ষে ছিল। তাদের নেতা কি মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি, তিনি লিখেছেন, এবং এটা ভারত মানে এক রাষ্ট্র থাকার তিনি পক্ষে লিখেছেন, এবং দলগতভাবে জামাত ইসলামের অবস্থান ছিল ভারত ইউনাইটেড ভারত থাকবে, যারা রিলিজিয়াস পার্টি। বিপরীতে জিন্না সেকুলার ছিলেন, কিন্তু তিনি ভারতকে ডিভাইড করলেন ধর্মের ভিত্তিতে। আবার 1947 সালে যখন 1971 সালে যখন পাকিস্তান ভেঙে বাংলাদেশ আলাদা হলো, তখনও জামাত এটার বিরুদ্ধে ছিল। মানে গত 70-80 বছরে জামাত প্রত্যেকটা ভাঙনের বিরোধিতা করেছে। সেটা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি, ঠিক হয়েছে কি ঠিক হয়নি সেটার উত্তর তারা দিবে। কিন্তু দুটোরই, পাকিস্তানের ভাঙারও বিরোধী ছিলেন, তারা ভারত ভাঙারও বিরোধী ছিলেন। বিপরীত ক্রমে জিন্না নিজে ধার্মিক ছিলেন না, কিন্তু ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র করেছেন। আবার যেমন ধরেন হিন্দুদের মধ্যে যিনি ছিলেন, যে সাভারকার যিনি বা হিন্দু জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা, সেই সাভারকার কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন না, শুধু হিন্দু ধর্ম না, কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। সাভারকার ওয়াজ এথেইস্ট। এটা ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। সাভারকার এথিস্ট ছিলেন, কিন্তু তিনি হিন্দু জাতীয়তাবাদী ছিলেন। হিন্দু দেবদেবী, হিন্দু ধর্ম, হিন্দু স্ক্রিপচার, মহাভারত, রামায়ণ, এটার প্রতি সাভারকারের বিশ্বাস ছিল না, কিন্তু হিন্দু ধর্মের মানুষের আলাদা একটা জাতীয়তাবাদী বিশ্বাস ছিল, জাতীয়তাবাদ, এবং তাদের আলাদা একটা রাষ্ট্র লাগবে, তার ভিত্তিতে তিনি সেটা বক্তব্য বলেছেন। জিন্না নিজে ধার্মিক মানুষ ছিলেন না, তিনি বলছে যে কেউ নামাজ পড়তে দেখে নাই যে জিন্নাকে, সিগারেট তো খেতেনি, মদ খেয়েছেন বলেও অনেকে বলেন। শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রীর সাথে তার একজন সম্পর্ক ছিল বলে অনেকে জানান। কিন্তু সে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে আলাদা আরেকটা রাষ্ট্র করেছে। বঙ্গবন্ধুরা, শেরেবাংলা প্রচারক, তারা মোহাম্মদ আলী জিন্নার সাথে ছিলেন। জিন্না 47 সালে দেশ স্বাধীন করেছে, 48 সালে মারা গেছে। বঙ্গবন্ধু জিন্না যতদিন পর্যন্ত জীবিত ছিলেন তার দলই ছিলেন, একই দলে। জিন্না এবং বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী সব একই দলের মানুষ ছিলেন। তো জিন্না নিজে ধার্মিক মানুষ ছিলেন না, এটা খুব বুঝে বলতেছি, কিন্তু ধর্মের ভিত্তিতে রাষ্ট্র করেছেন। এবং জিন্নাকে আর উর্দু ভাষা মিলিয়ে ফেলি, জিন্না যেন উর্দু ভাষার প্রতীক, অথচ জিন্না নিজে উর্দুতে কথা বলতে পারতেনই না, জিন্না উর্দু জানতেনই না। ইংরেজিতে দেখেন বক্তব্য দিয়েছে ইংরেজিতে, আর পাঞ্জাবি কিছুটা জানতেন, গুজরাটি জানতেন কিছুটা, হিন্দি জানতেন, ইংরেজি জানতেন, উর্দু জানতেন না তিনি। দেখেন ইতিহাসের কত বিপরীত ঘটনা ঘটছে, আমরা যা জানি আর ইতিহাসের ঘটনা আলাদা। যেমন ধরেন এই যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কোন আদর্শের ভিত্তিতে তা কি জানি? জায়োনিজম।
জায়নিজম মতবাদের ভিত্তিতে প্রতিষ্ঠা হয়েছে ইসরায়েল রাষ্ট্রটা। সেই জায়নিজম মতবাদের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে নিয়ে। কোন আদর্শের ভিত্তিতে? জায়নিজম আদর্শের ভিত্তিতে। জায়নিস্ট ইসরায়েলকে বলা হয় জায়নিস্ট তারা। আমরা কি জানি যে এই জায়নিস্ট আদর্শের জন্মদাতা কে? কেউ কেউ জানি, সবাই জানি কিনা আমি জানি না। জায়নিস্ট আদর্শের জন্মদাতার নাম থিওডোর হার্জল। থিওডোর হার্জল একজন হাঙ্গেরিয়ান মানুষ, ইউরোপের মানুষ। এবং তিনি নাস্তিক ছিলেন। অন্য ধর্মের প্রতি তো নয়, ইহুদি ধর্মের প্রতিও তার বিশ্বাস ছিল না। এই ইহুদি ধর্মের প্রতি বিশ্বাস না থাকা একজন এথিস্ট, তিনি জায়নিস্ট মতবাদের জন্ম দিচ্ছেন, যে মতবাদের ভিত্তিতে একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দু দেবদেবী, হিন্দু স্ক্রিপচারের প্রতি আস্থা না থাকা সাভারকার হিন্দু জাতীয়তাবাদের জন্ম দিয়েছে, এবং ইসলাম না পালন করা মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। ইতিহাসের ভেরি অদ্ভুত ব্যাপার। তো আমি জানি, আমি মানে এগুলি নিয়ে হয়তো অনেক আলাপ থাকতে পারে, আমি আলাপ হতেই থাকবে, অনেক রাত হয়ে গেছে, আপনাদের সংখ্যাও 8-10 জন কমে গেছেন, এতে বোঝা যায় যে আপনাদের কষ্ট হচ্ছে। আপনাদের আজকে যা বলেছি এটার প্রেক্ষিতে কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারে। আমি পরদিন 47-এর পরে এই দেশটা কিভাবে পাকিস্তান হলো এবং পাকিস্তানের কি কারা কারা শাসক ছিল, পাকিস্তান আমলটা বলা শুরু করবো আর কি। কোন প্রশ্ন বা কোনো কথা থাকলে হাত উঠান, বা কোনো মতামত থাকলেও হাত উঠাইতে পারেন যদি থাকে না। পাকিস্তান আমলটা নিয়ে আগে ক্লাসে কথা বলবো, এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কিভাবে দেশ ভাগ হলো সেটা নিয়ে মূলত আলাপ করতে চেয়েছি আজকে। তাসনিম জি, প্রশ্ন বলেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আল্লামা ইকবাল যে প্রথমে এরকম একটা ধারণা দিয়েছিল, তারপরে চৌধুরী রহমত আলী যে এরকম ধারণা দিয়েছিল, স্যার বিশ্বাস করেন আজকে প্রথম আমি জানতে পারলাম। আমার মনে হয় এরকম অনেকে আমরা আজকে প্রথম জেনেছি। তো স্যার, এটা কেন আমাদেরকে ছোটবেলা থেকে জানানো হয় না? মানে আমাদের পাঠ্যপুস্তকে এটা কেন উল্লেখ নেই? বা মানে ওকে, তাসনিম জি খুব ভালো প্রশ্ন করেছেন। আরো সবার যদি প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আপনার হাত তুলতে পারেন, বা আজকে যা বললাম আপনি কিছু নতুন শিখলেন কিনা, বা কোনো বিষয়ে আপনার দ্বিমত আছে কিনা, দ্বিমতও থাকতে পারে, বা কোনো বিষয়ে সহমত আছে কিনা, বা কোনো কথা আছে কিনা, মতামত জানান না, আপনাদের কথা তো শুনতে চাই। বা কোনো প্রশ্ন আছে কিনা বলেন না, অসুবিধা নেই। তাসনিম জি যেটা বললো, দেখেন আমরা দ্বিজাতি তত্ত্ব মানেই মোহাম্মদ আলী জিন্নাহকে বলি। দ্বিজাতি তত্ত্ব আর মোহাম্মদ আলী জিন্নাহ যেন সমার্থক নাম। হ্যাঁ, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র, পৃথক রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে জিন্নাহর ভূমিকা আছে, কিন্তু তিনিই শুরু করেন নাই, তিনি প্রথম ব্যক্তি নন। মুসলিমদের মধ্যে এটা আরো আগে শুরু করেছিলেন আল্লামা ইকবাল, এবং বঙ্গবন্ধু সেটা পরবর্তী জীবনে তার সমর্থক ছিলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের নামে একটা হল ছিল, সেটা আমরা তার নাম চেঞ্জ করে জহিরুল হক হল বানাইছি। কেন? কারণ ইকবাল 71 সালে মানে হত্যাকাণ্ডে তার ভূমিকা আছে। 71 সালে এই হত্যাকাণ্ডে আল্লামা ইকবালের অবশ্যই ভূমিকা আছে, কারণ উনি মারা গেছে 1937 সালে যেহেতু। তো যেটা বলতেছে 1937 সালে মারা যাওয়া মানুষ 71 সালে কি ভূমিকা আমি জানি না, তার জন্য তার নাম বাদ দিয়ে দিয়েছে। তো ইকবাল এই ধারণাটা দিয়েছিলেন 1930 সালে। তারপর চৌধুরী রহমত আলী, চৌধুরী রহমত আলীর নামও আমার ধারণা কেউ কেউ পরিচিত হতে পারেন, বেশিরভাগই পরিচিত না। কেন আমাদের ইতিহাস বইগুলিতে এটা নাই আমি জানি না, বা সাভারকারকে নিয়েও কোনো লেখা আছে বলে আমি জানি না। কেন নাই জানি না। আমরা ইতিহাস তো বাছাইকৃত ইতিহাস, আমাদের রাষ্ট্র যা শেখাতে চায়, এক আমল না সব আমলই তাই। আমাদের এই জন্য খুঁড়ে খুঁড়ে পড়তে হবে, হরেক রকমের লেখা পড়তে হবে, সামনে যা পাওয়া যায় সব, তাহলে একটা বোধ নির্মিত হবে। ও আচ্ছা, একটা ডিসক্লেইমার সেটা বলি, সেটা হচ্ছে যে দেখেন, হিন্দু মুসলিম উভয় জাতির মধ্যে নানা বিরোধ এই উপমহাদেশে ছিল, এটা আমরা চাইলেও অস্বীকার করতে পারবো না। তার ভিত্তিতে দাঙ্গা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, তাও সত্য। কিন্তু একটা করজোড় নিবেদন আপনাদের কাছে পুনর্বার রাখতে চাই, সেটা হচ্ছে যে যেগুলি হয়ে গেছে এগুলি সব ইতিহাস। এখন যা আছে আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশ, এই দেশে আমরা সবাই ভাই বোন, এই রাষ্ট্র আমাদের সবার। মুসলিমরা যেমন হিন্দুদের দ্বারা নিপীড়িত হয়েছে, হিন্দুরা নিপীড়িত হয়েছে। পাকিস্তানে হিন্দুরা কমতে কমতে এখন শূন্যের কোঠায়, বাংলাদেশে হিন্দু 20% হিন্দু এখন 7-8% এসছে। এর বাইরে নিপীড়ন আছে, এটার সাথে ধর্ম জড়িত যতটা, তার চেয়ে বেশি হচ্ছে রাজনীতি, তার চেয়ে বেশি ক্ষমতার লোভ, তার চেয়ে বেশি সম্পদের লোভ। আজকে আমার এক স্যার নরেশচন্দ্র জায়দার আমাকে স্কুলে পড়িয়েছেন, আমার শিক্ষক, উনি খুব সংকোচ নিয়ে আমাকে একটা ফোন করেছে। প্রথমে আমি তো নাম্বার তো জানি না, প্রথম বলছে আমি নরেশচন্দ্র, প্রথমে বলছি জি স্যার, আমি অবাক হয়ে গেছি। তো বলছে বাবা আমার তো সংকোচ লাগে, একটা বিষয় তোমাকে কথা বলতে চাই। আমি বললাম বলেন স্যার। তো বললো যে বাবা আমাদের 40 বছরের পুরানো মন্দির, আমার 40 বছরের পুরানো মন্দির, কিছু মানুষ
সেই মন্দিরের জমি দাবি করতেছে যে এই জমি তাদের, তাদের ওই যারা জমি দান করে ভারতে চলে গেছিল তাদেরই বংশধররা কিছু লোকের কাছে বিক্রি করেছে এবং তারা সেই দলিল নিয়ে জমি দাবি করতেছে। বাবা, এখন আমরা 40 বছর পুরানো মন্দির এবং এই মন্দিরটা আমরা তৈরি করেছি এবং সেখানে রীতিমতো আশেপাশে 5-10 জেলার মানুষরা আসে এখানে উপাসনার জন্য এবং এখানে বছরে 2টো বড় বড় অনুষ্ঠান হয়। এরকম একটা মন্দির উচ্ছেদ যদি এখন করে কি হবে আসলে? আমি ওনাকে বলেছি, উনি বলছে বাবা আমি তোমার সাথে দেখা করতে চাই, সোমবারের কাগজপত্র নিয়ে আসতে, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করে ওনার পাশে থাকবো ইনশাল্লাহ। এটা আমি ডিসাইডেড, যদি অন্যায়ভাবে মন্দির উৎখাত করা হয় আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন সেটা না করতে পারে। আমি মনে করি যে ইনসাফ প্রত্যেকের জন্য জরুরি, একজন মুসলিমের জন্য যেমন জরুরি, একজন হিন্দুর জন্য জরুরি, একজন খ্রিস্টানের জন্য যেমন জরুরি, একজন বৌদ্ধের জন্য জরুরি। তাহলে ইতিহাসে যে বৈরিতা গেছে সেটা অতীত যেন থাকে, এখন যেন সবাই মিলেমিশে থাকতে পারি, এটার দায়িত্ব এখানে যারা আছে আমাদের সবার। আর ইতিহাসের সত্য কথাগুলি আমাদের তুলতে হবে। আমি যে কথাগুলি বলছি কিছু বই থেকে উদ্ধৃতি দিয়েছি, এটার বিপরীতে আরো বই থাকতে পারে, সেগুলিও পড়তে হবে। কেমন আমাদের ঘুরে ঘুরে জানতে হবে আর কি। ইতিহাসের ধূলিকালিটা আমি পড়তে বলি, পড়েন। সবসময় সংখ্যাগরিষ্ঠ মানুষেরা সংখ্যালঘুর উপর নিপীড়ন করে, আমাদের এটা এ দেশেও হয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। বহুত হিন্দু তারা এই ভিটে মাটি ছেড়ে ভারতে যেতে চায়নি, নিপীড়িত হইতে, অনিশ্চয়তা থেকে, আক্রান্ত হওয়ার ভয়ে, জীবন যুবকে ক্ষতিগ্রস্ত হবে সেটা, মান ইজ্জত নষ্ট হবে সেটা থেকে, সম্পত্তি থেকে বঞ্চিত হবে সেটা থেকে, এইসব ভয়ে নিপীড়ন থেকে বাঁচার জন্য তারা এই দেশ থেকে ছেড়ে গেছে এবং তারা পানির দামে, কোটি টাকার জমি পানির দামে বিক্রি করে চলে গেছে। এই ঘটনাটা এদেশে শত শত ঘটেছে এবং বিভিন্ন সময় ক্ষমতাধরেরা, যারা ক্ষমতাধর সেটা যে আমলে হোক, তারা পানির দামে হিন্দুদের এই সম্পত্তিগুলি কিনে নিয়েছে। এটা হয়েছে। আবার এটা সত্য, অস্বীকার করার তো সুযোগ নাই। আবার একই সাথে অনেকেই আছে যে এদেশে অনিরাপদ, সেজন্য এদেশে উপার্জন করছি, কিন্তু সেই টাকা রাখতেছি ভারতের ব্যাংকে, জমি কিনতেছি ভারতে, ব্যবসা বাণিজ্য করতেছি ভারতে, সেটাও আছে, সেটাও খোঁজানো। আমি বলছি যে কোনো ঘটনা নির্মূলভাবে দেখতে হবে আর কি, অবিচার করা যাবে না। কেমন? ধর্মীয় বিশ্বাস আলাদা থাকতে পারে, কিন্তু পরস্পরের সুখ দুঃখ গুলিকে হৃদয়ের মধ্যে ধারণ করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা, সহমত বা দ্বিমত আছে কিনা, কোনো মতামত আছে কিনা? জানা হাত উঠান, কেউ কিছু বলতে চাই? কেউ কিছু? আচ্ছা, ওকে, হ্যাঁ, তৌফিকুল ইসলাম বলেন। বলেন না, সবসময় তো আমি বলি, আপনি একটু বলেন না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার রিটেন পরীক্ষার আগে আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন নামের একটা প্রোগ্রাম রাখা যেতে পারে স্যার। হ্যাঁ, অবশ্যই রাখা যেতে পারে, ভালো কথা জিজ্ঞেস করছেন। আমরা ইনশাল্লাহ এই যে পাকিস্তান আগামী ক্লাসে শেষ করে ফেলবো, আগামী 1-2 ক্লাসে। তারপরে হচ্ছে আমরা সংবিধান যখন শুরু করবো তখন একদম প্রশ্ন ধরে আপনাদের বিসিএস এর প্রশ্ন ধরেই আলাপটা করবো আর কি, ইনশাল্লাহ। অসুবিধা নেই। কেমন? থ্যাংক ইউ স্যার। ওকে, বাংলাদেশ প্রসঙ্গ তো কঠিন কিছু না, বাংলাদেশ প্রসঙ্গের কঠিন আছে সংবিধানে, সেটা শিখায় ফেলবো না। আর আপনারাও প্রশ্ন তৈরি করে রাখেন যে কি কি প্রশ্ন মানে বাংলাদেশ বিষয়ে পারেন না, কঠিন লাগে, কি কি লিখে রাখেন, সেগুলি আমি উত্তর দেবো না, অসুবিধা নেই। কিন্তু আমাকে পরীক্ষার জন্য এই মাসের মধ্যে শেষ করে ফেলেন এটা বললে আমি তা করতে পারি, আমার তাতে আরামও হয়, মেলা দিন আর কিছু করতে হবে না, কিন্তু বাকিরা সামষ্টিকভাবে এটা মানে বঞ্চিত হবে। আমি কত কিছু নিয়ে বলতে চাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন আজকে 25তম ক্লাস একজন বলছে, আমি মনেও রাখিনি এটা, বা আমি সংখ্যা গুনিও নাই, কিন্তু আপনাদের এই ক্লাসটা সব কোচিং এই 2টা থেকে 3টার বেশি থাকবে না শিডিউলে। যারা বিপুল পরিমাণ মানে কোর্স ফি থাকে তাদেরও 2-3টার বেশি ইতিহাসের উপরে থাকবে না, কিন্তু আমরা ভেঙে ভেঙে জানতে চাই। আমরা এটার জন্য আলাদা করে আমাকে কোনো পেও করবে না ক্যারিয়ার, সততার সাথে বলতেছি। আমি এত বিপুল সংখ্যক ক্লাস নিতেছি, ক্লাস বেশি নিলে আমাকে এটার জন্য সম্মানই দিবে এরকম কোনো ব্যাপার নাই, সম্পূর্ণ আমার নিজের আনন্দ থেকে নিতেছে আপনাদের। আচ্ছা, যাই হোক, এটা বলতে চাই না, এটা আমার ভিতরগত ব্যাপার। আপনারা যদি গড়ে ওঠেন, আপনারা যদি অনেক পড়াশোনা শিখে ফেলেন, ওইটা দেখে হৃদয় শীতল হবে, এটা হচ্ছে আনন্দের জায়গাটা। আচ্ছা, সেটা পরে বুঝবেন, জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল বই পড়েন, মানে শিক্ষকদের হৃদয়টা কিসে শীতল হয় তখন বোঝা যাবে। এমডি আলামিন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি একটা হাদিস বলেছিলেন ক্লাসের শুরুর দিকে, আল্লাহ রাসূলের একটা হাদিস, স্যার ওই হাদিসটা কি পরিপূর্ণ বলা যায় স্যার? না, এটা কিন্তু আমি হাদিসের স্কলারও নয়, এক্সপার্ট নই, আমি ঘটনাটা শুনেছিলাম এবং সেইটা হুবহু বলতে পারিনি, আমি আমার মতো করে বলছি যেভাবে বোঝা যায়, কিন্তু এই নামে হাদিস আছে, আপনি খোঁজ করলে পাবেন। আমি এই কাহিনীটা রাসূলের জীবন থেকে বলেছি, কিন্তু ওই হুবহু মানে হাদিসটা তো মনে নাই, আমি তো
মাদ্রাসায় পড়ি নাই, আমার রিলিজিয়াস স্কলারলি জ্ঞান নেই আসলে। কিন্তু এই ঘটনাটা আছে, আমি আলমদের কাছেও শুনেছি, আমি পড়েছি এই ঘটনাটা আসলে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তবে একটা বিষয় ঠিক যে প্রফেটের তো বিধর্মীদের ব্যাপারে প্রফেটের আচরণ তো খুব সহানুভূতিশীল ছিল, বা ভিন্ন ধর্মের প্রতি ছিল কিনা বলে? স্যার ওই হাদিসটা আমি এরকম ভাবে শুনেছিলাম স্যার, যে আল্লাহ রাসূল খুব আফসোস করছিলেন যে উনি জীবিত থাকা অবস্থায় একজন ইহুদি হয়ে মারা গেল, তো এটার জন্য উনি খুব আফসোস করতেছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, না আবার আবার এরকম আছে না যে যে ওনার বাড়িতে একজন ইহুদি দাওয়াতে, মানে ইহুদি এসেছিলেন এবং রাতে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন এবং তার বিছানা নষ্ট করে গিয়েছিলেন, পরদিন প্রফেট বিছানা পরিষ্কার করেছেন এবং ওই ব্যক্তিকে এটার জন্য কখনো তিরস্কার করেননি, এরকম শুনেছেন কি? স্যার এরকম শুনি নাই স্যার, ও আচ্ছা, কিন্তু সেদিন যে ওই মসজিদের একটা ঘটনা বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ মসজিদে প্রস্রাব করে দিয়েছিলেন, তো ওইটাও শুনেছি। হ্যাঁ, আর ওই আজকের হাদিসটা এইভাবে শুনেছিলাম স্যার। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মূল যে কথাটা সেটা হচ্ছে যে সহনশীল হওয়া, আরেকজনের প্রতি দরদ অনুভব করা, আরেকজনের প্রতি মমত্ব বোধ করা। মানুষ সবাই স্রষ্টার সৃষ্টি, তার প্রতি মমত্ব বোধ করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ধর্মীয় বিশ্বাস আলাদা হলেও আপনি তার ধর্ম স্বীকার নাও করতে পারেন, আর না স্বীকার করেন বলেই তো আপনার ধর্ম আলাদা, কিন্তু তাই বলে তার প্রতি আপনি খড়গহস্ত হইতে পারবেন না, তার অমঙ্গল কামনা করতে পারবেন না। এটা ধার্মিক মানুষের জন্য জায়েজই নেই, কারোর জন্যই জায়েজ নেই। আচ্ছা ওকে ফাইন, আর কারোর কোনো কথা নাই? ওকে, কয়েকটা কথা মনে করিয়ে দিচ্ছি আবার একসাথে, চলেন পরীক্ষার পর ঘুরে টুরে আসি হইচই করে। 1, 2 নম্বর হচ্ছে এই যে 10 দিনের যেটা বিশ্ব পরিচিতি, এই কোর্স আমি বুঝে বলছি, এটা খুবই উপকারী হবে। আপনাদের পরিচিত জনকে যুক্ত করার পরামর্শ দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে করে ফেলবেন। 3, শর্টকাটে যাবেন না, এটা মনে করে দিই। বড় কিছুর জন্য চারপাশে ছড়ায় ছিটা করবেন, একটু লম্বা সময় নেন, 1 বছর 2 বছর নেন, কিন্তু অ্যাচিভমেন্ট বেশি হবে। 5, 4, বুঝে বুঝে পড়েন, আর কোথা থেকে কি আসে এটা খেয়াল করেন, নিজেকে ভিতর থেকে তৈরি করেন। সবকিছু আপনার জন্য তৈরি হয়ে থাকবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।